নিজের স্বামীকে হাসপাতালের বেডে রেখে আজ আমি আমার প্রাক্তন প্রেমিকের বাড়িতে। ভাবছেন হয়তো নিজের স্বামীকে ফেলে প্রাক্তন প্রেমিকের কাছে কি করতে এসেছি। তবে বলি, তার কাছে রক্ষিতা হিসাবেই আসা আমার। আমার প্রাক্তন প্রেমিকের নাম অয়ন চৌধুরী। বিশিষ্ট বিজনেসম্যান অয়ন চৌধুরীর সাথে আমার 5 বছরের ভালোবাসার সম্পর্ক ছিল। যখন অয়ন আর আমার মাঝে প্রেমের সম্পর্ক ছিল, তখন অয়নের নামের পাশে বিজনেস ম্যানের উপাধিটা ছিল না। তার সম্পূর্ণ পৃথিবীটাই আমি ছিলাম। কিন্তু দিন শেষে যখন ভালোবাসা পূর্ণতা পেতে চাইল, ঠিক তখনই আমি তার সাথে প্রতারণা করি। হ্যাঁ, প্রতারণা করি তার সাথে। যখন আমার উচিত ছিল নিজের প্রিয়জনের হাতটা শক্ত করে জড়িয়ে ধরে সকল বাধাকে অতিক্রম করা, ঠিক তখনই আমি আমার পরিবারের কথা ভেবে তার সাথে প্রতারণা করি। ফিরিয়ে দেই তাকে শূন্য হাতে। তার পবিত্র ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমি আমার জীবন নতুন কারো সাথে সাজিয়ে নেই। বিয়ের 2 দিন পর আমার স্বামী দুর্ঘটনার শিকার হয় আর কোমায় চলে যায়। তার চিকিৎসার জন্য আমি অনেক চেষ্টা করেছি। দীর্ঘ 1 বছর তার চিকিৎসার খরচ চালিয়ে আজ আমি নিঃস্ব। তাই নিজেকে অয়ন চৌধুরীর কাছে বিক্রি করে দেই, শুধুমাত্র আমার স্বামীর চিকিৎসার জন্য। অধরা কথাগুলো অয়নের ছবির দিকে তাকিয়ে ভাবতে লাগলো। আজ কেন জানি বারবার তার অতীতের কথা ভীষণ মনে পড়ছে। অতীতের সেই দিনগুলোর কথা মনে পড়তেই অধরার ঠোঁটের কোণে হয়তো মৃদু হাসির রেখার উদয় হয় ঠিক, তবে শেষবেলায় সে হাসিটা কান্নায় রূপ নেয়। অধরা ভাবনার ডায়েরির পাতা চোখ বোলাতে হঠাৎ করে কারোর পায়ের জুতোর শব্দ শোনা যায়। অধরা দ্রুত নিজের চোখে থেকে নোনা জলের বিন্দুটা মুছে নিয়ে সোফা থেকে উঠে পড়ল। অয়ন এসেছে হয়তো। অধরা সোফা থেকে উঠে দাঁড়াতেই অয়ন হনহন করে রুমের মধ্যে প্রবেশ করলো। অধরাকে সোফার সামনে দেখে ভারী কণ্ঠে অয়ন বলল, হঠাৎ করে আমার অনুপস্থিতিতে আমার রুমে কেন এসেছ? আসলে তোমার বিছানাটা গুছিয়ে দিয়ে রুমটা একটু গুছিয়ে। অতরার কথাটা সম্পূর্ণ হলো না। হওয়ার পূর্বে অয়নের মুখের উপর তীব্র বিরক্তির ছাপ স্পষ্ট হলো। অয়ন অতরার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, কতবার বলেছি আমায় তুমি করে বলবে না? কেউ আমায় তুমি করে বললে আমার ইগোতে লাগে। সো প্লিজ ইগনোর ইট। সরি অয়ন, আমি আসলে ভুলে গিয়েছিলাম। অধরা অয়নের নামটা মুখে নিতেই অয়ন ধুম করে অধরার দিকে এগিয়ে এসে অধরার চুলের মুঠিটা নিজের হাতের মুঠোয় মুষ্টিবদ্ধ করে নিল। অধরা কিছুই বুঝে উঠতে পারল না হঠাৎ করে অয়ন এমনটা কেন করছে। অধরা অয়নের চোখের দিকে তাকাতেই অয়ন অধরার ঠোঁটের কাছে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে এসার আগে গজগজ করতে করতে অধরাকে উদ্দেশ্য করে বলল, তোমার মতো একটা রক্ষিতার মুখে আমি আমার নামটা শুনতে চাই না। আমার নাম ধরে ডাকার কোনো অধিকার কিংবা যোগ্যতা তোমার আর নেই। ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি বুঝতে পারিনি একটা রক্ষিতার অধিকার সীমাবদ্ধ। আমি তাই ভুল করে ফেলেছি। দয়া করে এই রক্ষিতাকে ক্ষমা করে দিন। অধরার মুখে রক্ষিতা শব্দটা শুনতেই অয়ন দুম করে অধরার চুলগুলো ছেড়ে দিল। অধরা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। হঠাৎ করে বুকের মাঝখানে অয়নের তীব্র যন্ত্রণা সৃষ্টি হলো। অধরা তো কোনো ভুল কথা বলেনি। অধরা তো আমার রক্ষিতা। ওকে টাকা দিয়ে ক্রয় করে নিয়ে এসেছি আমি। তবে কেন ওর মুখ থেকে এই শব্দটা শুনতে আমার বুকটা কেঁপে উঠল। তবে কি ওর প্রতি সে আগের ভালোবাসাটা এখনও বেঁচে আছে? না, থাকতে পারে না। একটা প্রতারককে কখনো ভালোবাসতে নেই। অয়ন কথাটা আপন মনে বলল। অয়ন একটা দীর্ঘ শ্বাস পেল, অধরার দিকে মুখ ঘুরিয়ে তাকে একটা বাঁকা হাসি নিয়ে বলতে লাগলো, মাই ডিয়ার রক্ষিতা, এখন আমার ড্রিঙ্ক করার সময়। তুমি আমার জন্য ড্রিঙ্কসের ব্যবস্থা করো। আমি ফ্রেশ হয়ে আসছি। জি স্যার, করছি। অয়ন কথাটা বলেই নিজের ব্লেজারটা সোফার দিকে ছুঁড়ে ফেলে দিল। তারপর ফ্রেশ হতে চলে গেল সে। অয়ন চলে যেতে অধরা অয়নের ব্লেজারটা হাতে তুলে নিয়ে ব্লেজারটির দিকে তাকিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলতে লাগলো, তুমি আমার সেই অয়ন যে আমার মুখে একটা বাজে কথা শুনলে আমার উপর রাগ দেখাতে, আর আজ সেই মানুষটি নিজে আমায় রাস্তার মেয়ের সাথে তুলনা করেছ। না, তুমি আমার সেই অয়ন হতে পারো না। তুমি অয়নের মুখোশ পরা একটা ভিন্ন মানুষ। অয়ন ফ্রেশ হয়ে এসে দেখলো টেবিলের উপর সব কিছু গুছিয়ে রাখা। অধরা রুমের একপাশে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। অয়ন অধরার দিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ না দেখিয়ে সোফায় গিয়ে বসলো। তারপর একটা ড্রিঙ্কসের প্যাক তৈরি করে গলায় ঢেলে দিল। আজ অয়নের ড্রিঙ্কস করে একটুও ভালো লাগছে না, কারণ পরপর 3 থেকে 4টি প্যাক গ্রাম ঢালার পরও আজ কেন যেন নেশা হচ্ছে না তার। অয়ন মদের বোতলটা ঝাঁকুনি দিয়ে পুরোটা ঢকঢক করে গিলে দিল। অধরা পাশ থেকে মৃদু কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ, আজকাল দেখি মদেরও নেশায় আসক্ত হয়ে পড়েছ। অধরার কথায় বিপরীতে বাঁকা হাসি দিয়ে অয়ন বলল,
কিছু বিশ্বাসঘাতক ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে অনেকটা স্বপ্ন দেখানোর পরেও শেষ সময়ে এসে পথ বদলে নেয়। অথচ এক মঠটাকে দেখো, বড় বড় অক্ষরে লিখিয়ে দিয়েছে মদ্যপান মৃত্যুর কারণ। আর দিন শেষে ঠিক তাই হয়, মৃত্যু। তবুও মানুষ এটাকে পান করে, কারণ জানো, দিন শেষে এটা ঠকাবে না। এমনভাবে নিজের জীবন নষ্ট করে দিয়ে কী মজা পাচ্ছ? নষ্ট করছি না তো, অভ্যাস করছি। কিছু মানুষের নিখুঁত অভিনয়ের কাছে এটা সামান্য। অধরা আর কোনো কথা বলল না, নিশ্চুপ হয়ে নিজের চোখের জল মাটিতে ফেলছে। অধরা আজ নিজের কাছেই নিজে ছোট হয়ে গেছে। সে শুধু একটা ছেলের ভালোবাসাকে নয়, বরং তার জীবনটাকেই পাল্টে দিয়েছে। অয়ন ড্রিঙ্কস শেষ করে সোফা থেকে উঠে পড়ল। সামান্য টলছে অয়ন, নিজের বিছানার দিকেও ঠিকমতো এগিয়ে যেতে পারছে না সে। অধরা অয়নের দিকে দৌড়ে এসে ওকে দৌড়ল, যাতে করে অয়ন বিছানায় যেতে পারে। অয়ন এক ঝটকায় অধরার হাত নিজের শরীর থেকে সরিয়ে দিয়ে অধরাকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, আর কখনো আমায় স্পর্শ করার ভুলটা করবে না। আমি নিজের পথ নিজে একা চলতে পারি, আমার কারো সাহায্য লাগবে না। অধরা আর কী করবে? অয়নের কাঁধের উপর থেকে হাত সরিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকলো। অয়ন নেশায় বোধ হয়ে বিছানায় পড়ে চোখ বন্ধ করে ফেলল। অধরা যে পাপ করেছে তার কোনো ক্ষমা হয় না। অধরা অয়নের পা স্পর্শ করে অনেক কান্নাকাটি করলো। বারবার অধরার মনে হচ্ছে আজ অধরার এই অবস্থার জন্য সে নিজেই দায়ী। অধরা কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে তার মনে নেই। সকাল হতে অধরার ঘুম ভেঙে যায়। অধরা চোখ মেলতেই ভীষণ অবাক হয়ে যায়। অধরা দেখতে পায় অয়ন তার ভীষণ কাছাকাছি চলে এসেছে। অয়নের নিঃশ্বাসের শব্দ অধরার কানের উপর এসে পড়ছে। অধরা আনমনেই অয়নের ঘুমন্ত চেহারাটার দিকে তাকিয়ে আছে। কি অপূর্ব সুন্দর লাগছে অয়নকে, একদম যেন নিষ্পাপ শিশুর ন্যায় নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে অয়ন। অয়নকে এতটা কাছ থেকে দেখছে অধরা, তাও প্রায় অনেক বছর হলো। আজ অয়নকে নিজের খুব কাছে পেয়েও তাকে স্পর্শ করার অধিকারটুকু তার নেই। বাধা পড়ে আছে অধরা কিছু বাধা নিয়মে। অধরা অয়নের মুখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। জানালার পর্দার আড়াল থেকে সূর্যের প্রথম কিরণ এসে সরাসরি পড়ছে অয়নের মুখের উপর। সিল্কি লম্বা চুলগুলো এলোমেলোভাবে উড়ে এসে পড়ছে অয়নের মুখের উপর। গোলাপি রঙের ঠোঁটজোড়া একদম শুকনো হয়ে আছে তার। অধরা নিজের দৃষ্টি যেন অয়নের দিক থেকে ফেরাতেই পারছে না। আপন মনে ইচ্ছে করছে অয়নের গালের উপর নিজের হাত রেখে আলতো করে অয়নের ঠোঁটকে স্পর্শ করতে। অধরা অয়নকে নিয়ে কাটানো কিছু অতীতের মধুময় স্মৃতির কথা কল্পনা করতেই কিছু একটা ভেবে অয়নের পাশ থেকে উঠে পড়ল সে। বিছানা থেকে নেমে অধরা জানালার পর্দাটাকে টেনে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে অধরা সোজা চলে যায় অয়নের জন্য নাস্তা তৈরি করতে। রান্নাঘরের দিকে পা বাড়াতেই অয়নের আম্মু ভীষণ কর্কশ কণ্ঠে পিছন থেকে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মেয়ে, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে না বারণ করেছি রান্নাঘরে না যেতে? কথা কি কানে যায় না তোমার? অধরা পিছন ফিরে তাকিয়ে মলিন কণ্ঠে অয়নের আম্মুকে উদ্দেশ্য করে বলল, অয়ন স্যারের জন্য রান্না করতে যাচ্ছি আন্টি। আর আপনি আমায় বারবার রান্নাঘরে যেতে কেন বারণ করেন? আমি কি কোনো কিছু ভুল করেছি? ভুল? তোমার কি কখনো ভুল হতে পারে? তোমায় যে মা বাবা দুনিয়াতে নিয়ে এসেছেন তারা ভুল করেছে, তুমি করনি। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। তোমাকে দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়, অপায়া মেয়ে একটা। অয়নের আম্মুর বলা কথাটা এসে সজোরে যেন অধরার কলিজায় আঘাত করলো। ওনার কথার আঘাতে অধরার কলিজাটা ছিঁড়ে দুই ভাগ হয়ে যাওয়ার নেই। অধরা নিজের চোখের জলকে আড়াল করে মাথাটা নিচু করে রান্নাঘরের সামনে থেকে চলে আসে অয়নের রুমে। বাড়ির কেউ অধরাকে দু চোখে সহ্যই করতে পারে না, আর পারবেই বা কেন? অয়নের পরিবারের প্রত্যেকটা মানুষ অয়নকে বদলে যেতে নিজের চোখে দেখেছে। দিনের পর দিন অয়নের কষ্টগুলো তাদের চোখের সামনে দিয়ে গিয়েছে। অধরা এই বাড়িতে আসে শুধুমাত্র অয়নের জন্য, তা না হলে অধরার এই বাড়িতে এক মিনিটও থাকতে পারতো না। অয়ন ফ্রেশ হয়ে এসে রেডি হচ্ছে। অধরা রুমে ঢুকতেই অয়ন আয়নায় অধরাকে দেখতে পায়। অয়ন অধরাকে উদ্দেশ্য করেই বলল, সকাল সকাল মন খারাপ করে আমার রুমে আসার কি কোনো প্রয়োজন ছিল? দিলেই তো মুডটা নষ্ট করে। অয়নের কথার বিপরীতে অধরা আর কোনো উত্তর দিল না। নিশ্চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। অয়ন অধরাকে নিশ্চুপ দেখে আবারও বলতে লাগলো, কি হলো, কথা বলছো না কেন? কি কথা বলবো? এই বাড়ির প্রত্যেকটা লোক আমার সাথে বাজে ব্যবহার করে, কথায় কথায় তারা আমাকে কষ্ট দেয়। এসব আমার সহ্য হচ্ছে না। তাই নাকি? তুমি কি ভেবেছ আমার রক্ষিতা করে তোমাকে এই বাড়িতে এমনি এমনি নিয়ে এসেছি? তোমার মতো একটা প্রতারক মেয়ের সাথে যতটাই বাজে ব্যবহার করা হোক না কেন, তাও বড্ড কমই হয়ে যাবে। ও হ্যাঁ, তাই তো, রক্ষিতা মেয়ের তো মন থাকতে নেই, তাদের কষ্ট পেতে হয় না, শুধুমাত্র মানুষকে খুশি করাই তাদের একমাত্র কাজ।
একদম ঠিকই বলেছ, এটাই তোমার একমাত্র কাজ। অয়ন কথাটা বলতে হনহন করে অধরার সামনে থেকে বেরিয়ে যেতে নিলেই অধরা আবারও পিছন থেকে অয়নকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল, স্যার, আজ আমার টাকা লাগবে। আমার স্বামীর হসপিটাল বিল দিতে হবে আজকে। ও, ওকে, আমার অফিসে চলে এসো, চেক সাইন করে রাখবো আমি। ঘটা করে এখন অফিসও নিয়ে যাবেন? রক্ষিতা মেয়েদের কি অফিসে গিয়েও সেবা করতে হয় নাকি? শাট আপ, এসব ফালতু কথা বলে আমার মাথা গরম করবে না। যেটা বলা হয়েছে সেটাই করবে। অয়ন কথাটা শেষ করতে বেরিয়ে চলে যায়। অধরা অয়নের চলে যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজকের এই দিনগুলোতে জন্য অধরা নিজেই দায়ী। বিকেলের একটু আগে অধরা অয়নের অফিসে চলে যায়। অয়ন অফিসে ছিল না, তবে ম্যানেজারের কাছে চেক সাইন করে দিয়ে গেছে অয়ন। অধরা চেক নিয়ে ব্যাংকে চলে যায় আর টাকা নিয়ে সোজা হাসপাতালে। হাসপাতালে এসে রিসিপশনে টাকা জমা দিয়ে অধরা রোহানের কেবিনে চলে আসে। রোহানের জন্য কিছু ফল নিয়ে অধরা কেবিনে আসতে দেখতে পায় রোহান বিছানায় শুয়ে আছে নিশ্চুপ হয়ে। অধরা রোহানের পাশে বসে রোহানকে উদ্দেশ্য করে বলল, কেমন আছো তুমি রোহান? শরীরটা কেমন এখন? অতরার কথার বিপরীতে রোহান বাঁকা হাসি দিয়ে বলল, আছি তো ভালোই। তোমার কি অবস্থা? আমি আর কি ভালো থাকি বলো? তুমি অসুস্থ। যেদিন সুস্থ হয়ে যাবে সেদিনই আমি ভালো থাকবো। তাই নাকি? তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে তো এখন অবাধে মেলামেশা করতে পারো। তবে কেন ভালো নেই তুমি? রোহানের কথাটা শুনে অধরার মনে হচ্ছে যেন সে আকাশ থেকে পড়ল। নিজের কানকে বিশ্বাস করাতেই কষ্ট হচ্ছে অধরার। রোহানের জন্য আজ অধরা নিজের প্রাক্তন প্রেমিকের বাড়িতে রক্ষিতা উপাধি নিয়ে আসে। তা তো নিজের প্রয়োজনে নয়, বরং এই হাসপাতালের বেডে শুয়ে থাকা রোহানের জন্য। আর আজ কিনা সেই রোহান অধরার উপর আঙ্গুল তুলছে। অধরা রোহানকে উদ্দেশ্য করে বলল, রোহান, আমি তোমার জন্য এত কিছু করছি, আর সেই তুমি কিনা আজ আমায় এই কথাটা বলতে পারলে? তোমার হাসপাতালের বিলের টাকা পরিশোধ করে তোমার চিকিৎসা চালানোর জন্যই তো আমি অন্যের বাড়িতে স্ত্রীর মতো পড়ে আছি। আর তুমি কিনা, চুপ করো একদম। আমি কখন বলেছি তোমায় আমার জন্য দেহ ব্যবসা করে টাকা নিয়ে আসতে? আমি বেঁচে থাকলে থাকলাম, আর মরে গেলে না হয় গেলাম। তোমায় কেন নিজের শরীরকে বিলি দিয়ে টাকা আনতে হবে? উত্তর আছে কোনো তোমার কাছে? রোহানের কথা শুনে অতরার ভীষণ অবাক হয়ে যায়। রোহান তবে এতদিন তাকে নিয়ে এইসব ভেবে এসেছে? আজ পর্যন্ত তো অয়ন তাকে স্পর্শ করেও দেখেনি, নামমাত্র রক্ষিতা করে রেখেছে। এর থেকে বেশি কিছু নয়। অধরা রোহানকে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। বাকশক্তি আজ মনে হচ্ছে তার হারিয়ে গেছে। রোহান অধরাকে নীরব দেখে তাচ্ছিল্যকর একটা হাসি দিয়ে বলতে লাগলো, আমার জন্য ফল নিয়ে এসেছ? এটা কি গতকাল রাতে তোমার এক্স বয়ফ্রেন্ডকে খুশি করে পেয়েছ? এই পাপের খাবার আমার গলা দিয়ে নামবে না। দয়া করে আমার সামনে থেকে তুমি চলে যাও। এই পাপি মুখটা আমাকে আর দেখাবে না, প্লিজ। অধরা কি বলবে আর কি করবে কিছুই যেন বুঝতে পেল না। মানতেই কষ্ট হচ্ছে এই তার স্বামী, যার জন্য কিনা নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে রক্ষিত হয়ে আছে সে। আজ সেই স্বামী তাকে অবিশ্বাস করে এতগুলো বাজে কথা শুনিয়ে দিয়েছে। অধরা হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছে আর রোহানের কথাগুলো ভাবছে। চোখ থেকে অনবরত নোনা জলের বিন্দু গড়িয়ে পড়ছে। কিছু দূর পথ চলার পর হঠাৎ করে অধরাকে পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারতে নিল। তবে সৌভাগ্যক্রমে অধরার শরীরের সাথে গাড়ির কোনো অংশ লাগেনি। গাড়িটা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। গাড়িটা থেমে থেমেই অধরার দিকে তাকায়। অমন মনে অধরা বলতেই লাগলো, খুব কি ক্ষতি হয়ে যেত যদি এই গাড়িটি এসে আমার উপর দিয়ে চলে যেত? আমি একদম মুক্তি পেয়ে যেতাম, আর কোনো পিছু টান আমায় পিছু করতো না। অধরা গাড়ির দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। ঠিক এমন সময় হঠাৎ করে একটা ছেলে এসে অধরাকে উদ্দেশ্য করে ভীষণই কর্কশ কণ্ঠে বলতে লাগলো, এই, আপনি কি পাগল হয়ে গেছেন? দেখে চলতে পারেন না? রাস্তার মাঝখান দিয়ে চলছেন। এখন যদি একটা দুর্ঘটনা ঘটে যেত তবে কি হতো বলুন তো? কিছুই হতো না, বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়ে যেত, ব্যাস। আসলেই আপনার মাথা খারাপ হয়ে গেছে। কোথা থেকে যে আসে এসব পাগল কেই জানে। লোকটির আগে গজগজ করতে করতে অধরাকে অনেক কথা শুনিয়ে চলে গেল। তারপর সে তার গাড়ি নিয়ে চলে যায়। অধরাও অয়নের বাড়ির দিকে রওনা দিল। অয়নের বাড়ি এসে অধরা ফ্রেশ হয়ে নিয়ে সোফার উপর বসে আছে। মাথাটা তার ঝিমঝিম করছে। অয়ন আর অধরার ভালোবাসার সম্পর্ক ছিল। পরিস্থিতি অধরাকে অয়নের রক্ষিতা বানালেও আল্লাহ জানে
যে অদরা আর অয়নের মাঝে কোনো সম্পর্ক নেই, কিন্তু এই সমাজ তো আর সেটা মানবে না। সমাজ সেটাই বলবে যেটার মানে দাঁড়ায় তাদের সম্পর্কের। রাত 11টার কাছাকাছি সময় বাহিরে জোনাকির টিপ টিপ আলো জ্বলছে। অধরা জানালার পাশে বসে আছে। বাহির থেকে বয়ে আসা মৃদু বাতাসে অধরা চুলগুলো খেলা করছে। মনটা হয়তো ভারী হয়ে আছে অধরার, তবে এই পরিবেশটা তার ভীষণ ভালো লাগছে। কিছু সময় এই পরিবেশটাকে উপভোগ করতেই হঠাৎ করে অধরা কর্ণপাত করে কারো পায়ের শব্দ। এটা অয়ন ছাড়া আর কেউ নয়। অধরা চোখের কোনো লেপ্টে থাকা হৃদয়ের দহনরত নোনা জলের বিন্দুটা মুছে নিল। অয়ন রুমে এসেই ফাইলটা টেবিলের উপর রেখে ফ্রেশ হতে চলে যায়। অধরা ভাবছে অয়নের হয়তো আজকে মুডটা ফ্রেশ আছে, কারণ অয়ন রুমে প্রবেশ করতে অয়নের ঠোঁটের কোণে মুচকি হাসির ঝলক দেখা গেছে। অধরা রাতের খাবার এখনও খায়নি। একটা রক্ষিতা মেয়ের সাথে এক টেবিলে বসে খাবার খাওয়ার ইচ্ছে এবারের কারণেই। অয়নের সাথে যদি খাবার খাওয়া যায় তো, এই ভেবে অধরাও প্রস্তুত হয়ে আছে। অয়ন আসবে আর তাকে নিয়ে ডিনার করতে যাবে। অয়ন ফ্রেশ হয়ে এসে সোফার উপর বসে পড়তে অধরা বলতে লাগলো, আজ আপনার মনটা খুব ভালো মনে হচ্ছে। বিশেষ কিছু কি হয়েছে আজ? আরে তেমন কিছু না, নতুন একটা টেন্ডার পেয়েছি তো, তাই আর কি। তাছাড়াই টেন্ডারটা পাওয়ার প্রায় অনিশ্চিতই ছিল। জানো আমি কত কষ্ট করে এটা পেয়েছি? দিনরাত না খেয়ে দিয়ে পড়েছিলাম, আজ সেটা পেলাম। বেশ শান্তি লাগছে আজকে। ও, কনগ্রেচুলেশনস। আপনি সবসময় সফলতা পাবেন, আমার দোয়া আছে। অদরার কথাটা শুনে ধুম করে অয়নের মুখের উপর থাকা আনন্দ ভাবটা যেন এক নিমিষে উধাও হয়ে যায়। অয়ন ভুলেই গিয়েছিল সে একটা প্রতারকের সাথে কথা বলছে। যে প্রতারক নারী তার থেকে খুশিটা কেড়ে নিয়েছিল, হাজারটা স্বপ্ন দেখিয়ে এক মুহূর্তে সমস্ত স্বপ্নকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিল। অয়নের প্রত্যেকটা রাত সাক্ষী এক নারীর প্রতারণার। অয়ন সোফা থেকে উঠে পড়ে একটা সিগারেট ধরাতে নিতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে কৌতূহলপূর্ণ কণ্ঠে বলতে লাগলো, একই করছেন? মাত্রই তো ফ্রেশ হয়েছেন, এখন ডিনার করে নিন, তারপরকে না হয়। শাট আপ। আমি কখন ডিনার করব বা করব না সেটা একান্ত আমার ব্যাপার। একটা রক্ষিতার কাছ থেকে আমি কোনো ধরনের উপদেশ চাইছি না। অয়নের কথাটা শুনে অতরা বাঁকা হাসি দিল। অয়নের দিকে দৃষ্টিপাত করেই বলল, তাই না? তাহলে রক্ষিতাকে নিজের কাছে রেখেছো কেন? আমার জানা মতে কেউ তো কোনো রক্ষিতাকে নিজের রুমের মধ্যে রেখে দিনের পর দিন পুজো করে না। পরিপূর্ণভাবে আমায় রক্ষিতা বানিয়ে নাও, প্রয়োজন পড়লে তাই বানাবো। নিজের জায়গায় থাকো তুমি। তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাদে, বুঝলে? তাই নাকি? পতিতালয়ের নারীদের সাথে কেউ প্রয়োজন ছাড়া কথা বলতে আসে না, আর আমিও তাদের থেকে কোনো অংশে কম না। অধরার কথাটা কানে আসতেই অয়ন চুপসে গেল। কোনো শব্দ তার মুখ থেকে আর বের হলো না। শুধুমাত্র এক দৃষ্টিতে নিজের প্রাক্তন প্রেমিকের দিকে তাকিয়ে থাকলো সে। অধরা নিজেকে এতটা নিচ করার সাথেও আজ তুলনা করতে পারল। কথাগুলো যেন অয়নের বুকের উপর এসে সজোরে আঘাত করছে। অয়নকে নিশ্চুপ দেখে অধরা বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো, কি হলো স্যার? আপনি এমনভাবে কি দেখছেন? ও, আপনার তো মনে হচ্ছে শরীর চাই। অনেক কিছু তো দেখার আছে আপনার, তাই না? এই নিন স্যার, আমার সামনে আপনার সামনে নিজেকে সমর্পণ করে দিলাম। আমাকে বুক করুন। কথাটা বলা শেষ করার পূর্বেই অধরা নিজের কাঁধের উপর রাখা শাড়ির আঁচলটা মাটিতে ফেলে দিল। শাড়ির আঁচলটা মাটিতে পড়তে অয়নের সামনে অধরার বুকটা উন্মুক্ত হলো। অয়ন এখনও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। হাত পা যেন অসাড় হয়ে আসছে তার। অয়নকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে অধরা একটানে নিজের শাড়িটা সম্পূর্ণ খুলে ফেলল। অয়নের সামনে এখন অধরার পরনে শুধু একটা ব্লাউজ আর পেটিকোট ছাড়া আর কিচ্ছু নেই। অয়নের দৃশ্যটা দেখার জন্য যেন মোটেও প্রস্তুত ছিল না। অধরার দিক থেকে মুখ ফিরিয়ে বিপরীত দিকে মুখ করে দাঁড়ালো অয়ন। শরীরের মধ্যে থাকা সমস্ত রক্ত যেন বেশ দ্রুত গতিতেও তার উঠানামা করছে। অধরা অয়নের কাছে এগিয়ে এসে বলতে লাগলো, অন্যদিকে মুখ করে আসেন কেন স্যার? এ রক্ষিতা নারীকে কি আপনার পছন্দ হয়নি? কোন দিন থেকে আপনার পছন্দ হয়নি? ভালো করে দেখুন না মাই, প্লিজ, আপনার খুব পছন্দ হবে। একটু দেখুন। অধরা, প্লিজ স্টপ ইট। প্লিজ বন্ধ করো এইসব। আমার মাথা কাজ করছে না, প্লিজ। বন্ধ করব মানে কি বন্ধ করব? আজ তো কিছুই বন্ধ হবে না স্যার। আমি নিজের সবটা দিয়ে আজ আমি আপনাকে খুশি করব। রক্ষিতাদের কাজ তো এটাই। অধরা, আমি আর পারছি না, প্লিজ। অধরার চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে। অয়নের দিকে যতবার অধরা এগিয়ে আসছে, অয়ন ততবারই নিজের মুখ ফিরিয়ে নিচ্ছে। অধরা আর নিজেকে সামলাতে পারল না। দুম করে অয়নের শার্টের কলার চেপে ধরল সে। অয়নের শার্টের কলার চেপে ধরে অধরা অয়নকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলতে লাগলো, কেন পারছো না? রক্ষিতা করে যখন নিজের বাড়িতে রেখেছ, তখনই রক্ষিতার সাথে সেই সব কাজ তোমাকে করতেই হবে।
যদি না কথার হয় তবে কেন রেখেছ আমায়? অধরা, আমি সত্যি বলছি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু এখন। হোক খারাপ, আমি তো সেটাই চাই। নিজেকে বিলিয়ে দিয়েছি তোমার কাছে, এখন আমায় ভোগ করো তুমি। অধরার কথাটা শেষ হওয়ার সাথে সাথে অয়ন অধরাকে অনেকটা অবাক করে দিল। অয়ন অধরাকে নিজের অয়ন অধরাকে নিজের বুক থেকে এক ঝটকায় সরিয়ে নিয়ে সজোরে অধরার গালে একটি থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়টা বেশ জোরে হওয়ার কারণে অধরা অয়নের থেকে খানিকটা দূরে গিয়ে ছিটকে পড়ল। অধরা গালের উপর হাত রেখে মাথা নিচু করে আছে। অয়নের চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে আছে। এক্ষুনি হয়তো অয়নের চোখ থেকে রক্ত বেরিয়ে যাবে। অয়ন অধরাকে উদ্দেশ্য করে ভারী কণ্ঠে বলতে লাগলো, আমি নিজের জেদ পূর্ণ করার জন্য তোমাকে এ বাড়িতে নিয়ে এসেছি। তোমার সাথে কোনো প্রকার সম্পর্কে জড়ানোর বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। তাই নাকি? তবে কী কারণে আমায় এখানে নিজের কাছে রেখেছেন? আমি বাধ্য হয়ে আপনার এখানে আসি। আপনার আর আমার মাঝে কোনো সম্পর্ক না থাকার পরেও আমি রক্ষিতার উপাধি নিয়ে বেঁচে আছি। নিজের স্বামী পর্যন্ত আমায় আপনার রক্ষিতা বলে জানে। তো তুমি যা, সবাই তো তাই জানবে, তাই না? আর আমি তো এটাই চেয়েছি, তোমার স্বামীও তোমায় একটা রাস্তার মেয়ের সাথে তুলনা করুক, আর তুমি তিলে তিলে কষ্ট পেতে পেতে আমার সামনে মারা যাও। তাই একেবারে মেরে ফেলুন না। বিশ্বাস করুন, এই জীবনটা নিয়ে আমি হাঁপিয়ে উঠেছি। আমি আর পারছি না এসব সহ্য করতে। আমার মরে যেতে ইচ্ছে করে বারবার। তোমাকে এতটা সহজ মৃত্যু তো আমি হতে দিব না অধরা। তোমাকে ঠিক ততটাই কষ্ট ভোগ করতে হবে, যতটা কষ্ট আমি দিনের পর দিন সহ্য করেছি। তোমার ঠিক ততটাই চোখে জল ফেলতে হবে, যতটা কান্না আমি করেছি। এতটা সহজে তোমার মুক্তি নেই। আমি কি করতাম বলতে পারো? একদিকে আমার মা বাবা, অন্যদিকে তুমি। আমি কি করে নিজের মা বাবাকে ছাড়বো, যারা আমায় এই পৃথিবীতে এনেছেন? তাদেরকে আমি ধোঁকা দিব কেমন করে? বলে দাও তুমি। মা বাবা? কোন মা বাবার কথা বলছো তুমি, যারা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না? ওই মা বাবার কথা বলছো যারা নিজের মেয়ের খারাপ সময় তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তোমাকে অন্যের বাড়িতে রক্ষিতা বানিয়েছে? তাদের জন্য তুমি আমায়, আসলে কি বলো তো, ভালোবাসা। এ ভালোবাসাটাই আমার জন্য ছিল না তোমার। তাই তো ওই দিন কুকুরের মতো ফিরিয়ে দিয়েছিলে আমায়। আর আজ নিয়তি তোমায় এখানে টেনে নিয়ে এসেছে। আমি চাইলে তোমার সাথে এর থেকেও খারাপ কিছু করতে পারি, তবে আমার ইচ্ছে নেই। তোমার কাছে তোমার পরিবার যতটা গুরুত্বপূর্ণ, ঠিক আমার কাছেও আমার পরিবার ততটাই গুরুত্বপূর্ণ। আমাকে নিয়ে যা ইচ্ছে হয় বলতে পারো, তবে আমার পরিবারকে নিয়ে নয়। হ্যাঁ, পানি কাল তুমি। পরিবার তখনই গুরুত্ব পায় যখন আমাদের জন্য তারা ত্যাগ করতে পারে। পরিবার তখনই মূল্য পায় যখন ভালো বিজনেসের টাকাওয়ালা অমানুষের সাথে নয়, একটা সাধারণ লোকের সাথে সুখী দেখতে চায়। আসছে পরিবারের ডোল পিটাতে। অয়ন কথাটা বলতে অধরাকে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে দিল। আমাদের সমাজে এমন অনেক গল্প শোনা যায় যে পিতামাতা উচ্চ ডিগ্রিধারী সরকারি চাকরিজীবী অমানুষের সাথে মেয়ের সুখের কথা চিন্তা করে বিয়ে দেওয়ার পর সে অমানুষটার হাতে তাদের মেয়ের জীবনের সমস্ত সুখ খুন হওয়ার মাধ্যম পেয়ে যায়। আজকালকার কারণ মা বাবাও বটে। সন্তানের প্রকৃত সুখ টাকা নয়, প্রকৃত মানুষের সাথে থাকে। এই ছোট্ট কথাটা সচরাচর বুঝতে পারে না, আর যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। অয়ন বেলকুনির প্রান্তরে এসে একটা সিগারেট ধরালো। চোখ থেকে অপ্রত্যাশিতভাবে অনেকদিন পর নোনা জলের ছাপ উঁকি দিয়েছে। অয়ন আজ আর এই নোনা জলটুকু কোনো বাধা দিচ্ছে না। জোরে যাক হৃদয়ে থাকা কিছু অব্যক্ত ভালোবাসার কষ্ট। নিজেকে হালকা করে আবার রিসার্চ করতে হবে, কারণ এই সমাজে মানুষের থেকে অমানুষের দাম সর্বোচ্চ। ভোরের আলো ফুটতে অয়ন সোফা থেকে উঠে পড়ল। গতকাল রাতে বেলকুনিতে রাত্রি যাপন করেছে। খোলা বিশাল আকাশের মাঝে নিঃসঙ্গ চাঁদকে দেখতে দেখতে কখন যে চোখের পাতা এক হয়ে গেছে মনে নেই। ফ্রেশ হয়ে অয়ন অফিসের জন্য তৈরি হয়ে নিল। রুমে ফিরে কোথাও অতরাকে দেখতে পেল না। অয়ন বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় অফিসে। অফিসে এসে নিজের কেবিনে দরজার সামনে পৌঁছাতে হঠাৎ করে অয়নের কেবিন থেকে কেউ একজন বেশ দ্রুত গতিতে ছুটে বেরিয়ে আসলো। মেয়েটা অসাবধানতার কারণে কেবিন থেকে বেরিয়ে এসে অয়নকে একটা ধাক্কা মেরে দিল। অয়নের সাথে মেয়েটির ধাক্কা লাগতেই অয়ন মেয়েটিকে ধরে ফেলল। হুট করে অয়নের সামনে চলে আসায় অয়ন মেয়েটিকে আগে থেকে দেখতে পায়নি। মেয়েটি অয়নের দিকে তাকাতে ভয়ে চুপসে যায়। অয়নকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, সরি স্যার, আমি ইচ্ছে করে আপনার উপর এসে পড়িনি। বিশ্বাস করুন, আমি আপনার কেবিনের সামনেই ছিলাম, ভিতরেও যাইনি। শাট আপ, আপনার থেকে এত কিছু তো আমি জানতে চাইনি। শুধু শুধু বকবক করছেন কেন? সরি স্যার, আর করবো না বকবক। আমি আসতে পারি কি তবে? তো আপনাকে কি আমি ধরে রেখেছি? স্যার মানে আপনার হাত আমার কোমরের উপর, তো কি করে যাই আমি, বুঝতেই তো পারছেন।
মেয়েটির কথা শুনে অয়ন চমকে উঠল। অয়ন মেয়েটির কোমরের দিকে তাকিয়ে দেখতে পেল সত্যি অয়নের হাত তার কোমর ধরে আছে। অয়ন খানিকটা ভ্যাবাচাকা খেয়ে দ্রুত মেয়েটির কোমর থেকে হাত সরিয়ে নিল। মেয়েটি অয়নের হাত থেকে ছাড়া পেতে পা টিপি টিপি অয়নের সামনে দিয়ে চলে যেতে লাগলো। অয়ন পেছন থেকে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, এই মিস, আপনার নামটা যেন কি? অয়নের কথা শুনে মেয়েটি থমকে যায় আর পিছন ফিরে অয়নকে উদ্দেশ্য করে বলল, আর স্যার আপনি ভুলে গেলেন, আমি ঈশা, ওই যে নতুন জয়েন করলাম। ইন্টারভিউ রুমে যে আপনি আমার উপর রেগে গিয়েছিলেন বেশি কথা বলার জন্য, মনে পড়েছে কি? আর আপনি আমার কথা কি করে বলতে পারেন? আমার কথা আজ অবধি কেউ কখনো বলতেই পারে না স্যার, কারণ আমি তো আর সাধারণ কেউ না, আমি একজন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আপনি এখন আসতে পারেন। অয়ন কথাটা বলতে দ্রুত নিজের কেবিনে চলে আসলো। এই মেয়েটা এত বাসাল ধরনের একটা মেয়ে, এত কথা বলার মানুষ কি করে বলতে পারে? অয়ন বুঝতে পারে না ঈশা ইন্টারভিউ দিতে এসে ওকে তা প্রশ্ন করা হয় না কোনো, সে তো সেই উত্তর দিবেই, সেই সাথে আরও হাজারটা কথা বলবে। অয়ন তো ভীষণ বিরক্ত হয়ে যায় ঈশার উপর। অয়ন ল্যাপটপ অন করতে হঠাৎ করে ঈশার তার মাথায় চলে আসলো তার কথা। অয়ন ভাবছে অয়নের অনুপস্থিতিতে ঈশা এখানে কি করছিল। অয়ন কিছু সময় ঈশার কথা ভেবে তারপর নিজের কাজে মনোযোগ দিল। কিছু সময় কাজ করার পর দরজার ওপর থেকে কেউ একজন শান্ত গলায় অয়নকে উদ্দেশ্য করে বলল, আসতে পারি স্যার? মেয়েলির কণ্ঠস্বরটা অয়নের কানে আসতে অয়ন খানিকটা চমকে যায়। অয়ন ল্যাপটপের দিক থেকে মুখটা তুলে দরজার দিকে তাকাতেই অয়নের ব্রু কুঁচকে ওঠে। অয়ন দরজার উপরে তাকাতেই দেখতে পেল অধরা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে অধরাকে দেখে অয়নের মনের মধ্যে প্রশ্নের উদয় হলো। অধরা অয়নকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, স্যার আসতে পারি? হ্যাঁ। কী জন্য অফিসে এসেছ? কোনো কি বিশেষ প্রয়োজন? না, আসলে আমি কিছু বলতে এসেছি, যদি আপনি অনুমতি দিন তো। আরে এত নাটক করার কি আছে? টাকা চাই? এটা মুখ ফুটে বলতে কি এত সংকোচ কেন? আমার সাথে তোমার এই সম্পর্ক ছাড়া আর কি আছে বলো? কত চাই বলো, আমি চেক সাইন করে দিচ্ছি। অয়নের কথাটা শুনে অধরা মাথা নিচু করে ফেলল। অয়ন অধরাকে বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অধরা জায়গাটা, তবে অধরার এতে তেমন কোনো কষ্ট হচ্ছে না, কারণ অধরা এইসব কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে পড়েছে। এখন আর অধরার গায়ে লাগে না অয়নের কথাগুলো। অধরা নিজের ঠোঁটের কোণে মিচুক হাসি রেখা টেনে বলতে লাগলো, স্যার আমি টাকার জন্য আসিনি, আমি আপনার সাথে একটু কথা বলার জন্যই এখানে এসেছি। ও আচ্ছা, কিন্তু আমার তো তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছেও নেই, আর না আছে কোনো সময়, এখন আসতে পারো। অপমান বোধ, আত্মসম্মান বোধ, যাই বলুন না কেন, আজ আমার কোনোটাই নেই, কারণ নিজের শরীরের উপর এখন রক্ষিতার উপাধি লেগে আছে। স্যার, বাড়িতে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয় না, সারাদিন একটি রুমের মধ্যে আমি বন্ধ থাকি, কারোর সাথে কথা বলারও উপায় নেই, তাই ভেবেছি আপনার সাথে অফিসে যদি কোনো কাজ করি তবে আমার মনের মধ্যে একটু শান্তি পেতাম। তুমি ভাবলে কি করে তোমাকে এখানে চাকরি করতে আসবে, আর আমি তোমায় চাকরি দিয়ে দিব? চাকরি করার জন্য একটা যোগ্যতার প্রয়োজন, তোমার সেটা আছে? ও সরি, তোমার তো যোগ্যতার কোনো কমতি নেই, আমি তোমার কাছে অযোগ্য। এই অযোগ্য লোকের অফিসে কোনো যোগ্য লোকের কোনো ঠাঁই নেই। স্যার আমি জানি আপনি এই কথাগুলো কেন বলছেন, স্যার আপনার ঋণ শোধ করার জন্যই এটা একমাত্র উপায়। প্লিজ স্যার, আমাকে ফিরিয়ে দিবেন না প্লিজ। অধরা অয়নকে উদ্দেশ্য করে কথাগুলো কান্না ভেজা কণ্ঠে বলল। অয়ন অধরার দিকে তাকাতে দেখতে পায় অধরার চোখের কোণে নোনা জল এসে অপেক্ষা করছে। মুখে যতটাই অয়ন বলতে পারুক না কেন, মন থেকে আজও অধরার চোখের জল এসে পুরনো কষ্টটা বুকের মাঝে অনুভূত হয়। ভালোবাসা হয়তো এমনই হয়ে থাকে, প্রিয়জন যতটাই অপরাধ করুক না কেন, দিন শেষে তাকে ক্ষমা করার কথা আলাদাভাবে বলতে হয় না, মন থেকে ক্ষমা হয়ে যায়। তবে অধরার করা অপরাধ বোধের কোনো ক্ষমা হয় না। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে অধরাকে কিছু বলতে যাবে, ঠিক এমন সময় কেবিনের মধ্যে হকচকিয়ে প্রবেশ করলো ঈশা। ঈশা কেবিনে এসে অয়নকে উদ্দেশ্য করে নেকা কান্না করতে করতে বলল, স্যার আমি শেষ, সরি আপনার থেকে অনুমতি নিতে পারলাম না। স্যার আমার অনেক সমস্যা হয়ে গেছে, এখন আমি কি করব বুঝতে পারছি না। আমার পক্ষে ওয়েট, আগে এটা বলুন আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? কি সমস্যা সেটা খুলে বললেই তো হয়, আর তাছাড়া আমি একটা কাজে বিজি, অনুমতি নেওয়ার মতো একটা ম্যানার থাকা উচিত। সরি স্যার, আসলে আজ আমি কাজ করতাম, তবে আমার সমস্যা শুরু হয়ে গেছে, তাই আমার ছুটির প্রয়োজন। প্লিজ স্যার, আপনি আমার ছুটিটা অ্যাপ্রুভ করে দিন প্লিজ। ছুটি চাই? কী কারণে? কারণ ছাড়া তো ছুটি দেওয়া যাবে না। স্যার এই সমস্যার কথা আপনাকে বলা যাবে না, আপনি বুঝতে পারবেন না, প্রতি মাসেই এর সমস্যা হয় আমার। ও আচ্ছা, বুঝতে পেরেছি,
কতদিনের জন্য ছুটি প্রয়োজন? স্যার আমার তো বেশি দিন না, জাস্ট 18 দিনের জন্য ছুটি লাগবে। ওয়েট, 18 দিন? এসব কী বলছেন? প্রতি মাসে সমস্যার জন্য আপনার এত দিনের ছুটি কেন লাগবে? এটাই তো আপনি বুঝবেন না। প্লিজ দিয়ে দিন না ছুটি। আমার প্রতি মাসেই এমন হয়, অনেক জ্বালায় আছি আমি। আপনি তো পুরুষ মানুষ, আপনি এসব বুঝতে পারবেন না। দেখুন, এতদিনের ছুটি তো দেওয়া যাবে না। আর আপনি ছুটিতে থাকলে আপনার কাজ কে করবে? স্যার আমার দিকটা একটু ভেবে দেখেন, আমি সত্যি বলছি। আমি ডক্টর দেখিয়ে নিব, প্লিজ। ওকে, আপনি যান। সত্যি স্যার, আপনি মানুষ না, মহা মানুষ আপনি। আপনার মতো বস আমি আমার লাইফে আর দুটো দেখিনি। আপনাকে কিছু বলার আগে আপনি সব কিছু বুঝতে পেরে যান। আপনি মহান স্যার, মহান। হয়ে গেছে? কি হবে স্যার? আপনার ফালতু বকবক? না স্যার, আমার কথা একটাও ফালতু নয়। আপনি নিজেও জানেন না আপনি কথাটা। শাট আপ। আর একটাও বেশি কথা যদি আপনি বলেন, তো আপনাকে আমি সারা জীবনের জন্য ছুটি দিয়ে দিব। গেট আউট। কিন্তু স্যার আমি আপনাকে বললাম তো যেতে। গো আউট। জি স্যার। অয়নে জাড়ে খেয়ে ঈশা মুখটা ফ্যাকাশে করে কেবিন থেকে বেরিয়ে চলে যায়। অয়ন মাথায় হাত দিয়ে বসে আছে। পুরো অফিসের মধ্যে একটা বাচাল মেয়ে আছে যে মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট। অয়ন গ্লাস থেকে পানি পান করতেই অদর অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেয়েটা সবার সাথে এমন করে কথা বলে নাকি আপনার সাথে এমন করে কথা বলে? কি জানি, অফিসের অন্য সকলের সাথে তো তেমন কোনো কথাই বলে না, কাজ তো ঠিক মতোই করে। কি জানি, আমার সামনে আসলে বকবক শুরু হয়ে যায় তার। মনে হয় আপনাকে পছন্দ করেও, তাই তো আপনার সাথে কথা বলার বাহানা খোঁজে। করুক, তাতে আমার কি? দিন শেষে সবগুলোর কাছেই অর্থ ইম্পর্ট্যান্ট হয়ে যাবে, এটাই নিয়ম। হয়তোবা হ্যাঁ আর নাও হইতে পারে। আচ্ছা, কাজের কথায় আসি। ঈশার অবর্তমানে তুমি কাজ করতে পারো, এতে করে আমার টাকাও পরিশোধ হবে আর তুমিও রক্ষিতার দায় থেকে মুক্তি পাবে। জি স্যার। ম্যানেজারের থেকে সব কাজ শিখে নিও, আমি ওনাকে কল করছি। অয়নের কথা শুনে অদরার মুখে হাসি ফুটল। অদরা এটাই চাইতো কী করে নিজের কাঁধের উপর থাকা বোঝাটা হালকা করা যায়, আর অয়ন তো আজ থেকে সেই সুযোগটাই তাকে দিল। এই সুযোগটা সে পাবে তা অদরা আশা করেনি। অয়ন কাজ শেষ করে লাঞ্চের সময় খাবার খেতে বসলো। কেবিন থেকে বাহিরে তাকাতে অয়ন দেখতে পায় অদরা কম্পিউটারের সামনে বসে কাজ করছে এখনও। লাঞ্চের সময়ও কাজ করছে। তবে কি অদরা খাবার নিয়ে আসেনি? অয়ন কিছু একটা ভেবে অদরাকে ডাকলো। মিনিট খানেকের মধ্যে অদরা কেবিনে চলে আসে। অয়ন অদরাকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল, এখন তো খাবার খাওয়ার সময়, তুমি খাবার সময় কাজ করছো কেন? আগে খাবার খেয়ে নাও, তারপরে না হয় কাজ করবে। না স্যার, আমি আজ খাবার নিয়ে আসিনি। আর তাছাড়া আমার এইসবে অভ্যাস আছে, আপনি খাবার খেয়ে নিন। এই নাও, নিচে গিয়ে ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসো। আমার কথা বলো, তাহলেই হবে। যাও অতরা। অয়নের কেবিন থেকে প্রবেশ করার সময় তার মুখে একটা হাসির ঝলক ছিল। অদরা ভেবেছে অয়ন তাকে সাথে নিয়ে খাবার খাবে, কিন্তু অয়ন তো তাকে ক্যান্টিন থেকে খেতে বলল। আজ অয়নের পাশে বসে খাবার খাওয়ার অধিকারটুকু যেন তার নেই। অদরা মুখটা ফ্যাকাশে করে অয়নের কেবিন থেকে বেরিয়ে যায়। অয়ন অদরার দিকে না তাকিয়ে আপন মনে খাবার খেতে লাগলো। খাবার শেষ করে আবারও কাজ করতে লাগলো অয়ন। সন্ধ্যার দিকে কাজ শেষ করে অয়ন অফিস থেকে বাড়ি ফিরছে। ঠিক এমন সময় হঠাৎ করে অয়ন দেখতে পায় তার গাড়ির সামনে একটা মেয়ের সাথে কিছু ছেলে রাস্তার পাশে নোংরামি করছে। দূর থেকে অয়ন ছেলেগুলোর মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে না, তবে এটুকু বোঝা যাচ্ছে মেয়েটির উপর জোর করা হচ্ছে। অয়ন দ্রুত গাড়ি ড্রাইভ করে মেয়েটির কাছাকাছি আসতেই অয়ন চমকে যায়। অয়ন দেখতে পেল এই মেয়েটি আর অন্য কেউ না, বরং এই মেয়েটি আর অন্য কেউ না, বরং অতরা। অতরাকে দেখতে অয়নের মুখের উপর চিন্তার ছাপ চলে আসে। অয়ন গাড়ি থেকে নেমে অদরার দিকে এগিয়ে যেতেই অদরা দৌড়ে এসে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে। অদরার সারা শরীর থরথর করে কাঁপছে। অয়নকে জড়িয়ে ধরে অদরা কান্না ভেজা কণ্ঠে বলল, প্লিজ অয়ন, হেল্প মি। এই লোকগুলো থেকে আমাকে বাঁচাও প্লিজ। শান্ত হয়ে যাও, আমি আসি এখানে। অয়ন অদরাকে গাড়িতে গিয়ে বসতে বলল, তবে অদরা অয়নের হাত ধরে আছে। অয়নকে ছাড়া সে যাবে না। অয়ন অদরাকে বারবার বলছে গাড়িতে গিয়ে বসতে, আর অদরা অয়নের হাত ধরে বারবার টানছে তার সাথে চলে যাওয়ার জন্য। হঠাৎ করে একটা ছেলে এসে অয়নকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যকর কণ্ঠে বলতে লাগলো, কিরে কাকা, মেয়েটা তোর কিছু হয় নাকি? জীবনের মায়া নেই, রাস্তায় ফেলে কোপাবো। ছেলেটার কথা শুনে অয়ন বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো, এই মেয়েটা আমার কে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটাই যে সে একজন নারী, আর তার সম্মান রক্ষা করাটা আমার দায়িত্ব। আচ্ছা তাই নাকি?
বুকে সাহস আছে তোর? দেখ এই মেয়েটা আমাদের কিছু না, চল মেয়েটাকে নিয়ে আয়, একসাথে মাস্তি করি। উফ, আল্লাহ, আল্লাহ কি তোদের উপর কম্পার্টমেন্ট ফাঁকা দিয়েছে নাকি? একবার বললাম না, নারীর সম্মান রাখা আমার দায়িত্ব। মস্তি যখন করতে হবে আয় না, আমার সাথে একটু মস্তি করি নে। আমারও শরীরে মরিচা ধরে গেছে রে, অনেক দিন ধরে মস্তি করা হয় না আমার। আয় একটু মজা নিয়ে নিই আজ। এই শালা পাগল হয়ে আছিস নাকি? ছেলে হয়ে ছেলের সাথে কি করে মস্তি করব? সে আইডিয়া তো আমি তোদের দিব। আয়, তোদের এক এক একটা স্টেপে বুঝাই। অয়ন কথাটা বলা শেষ করতে ধুম করে ছেলেটার নাকের উপর সজোরে একটা ঘুষি মেরে দিল। আচমকায় নাকের উপর আঘাত পড়ার কারণে ছেলেটা নাক চেপে মাটিতে বসে পড়ে। একজনকে পড়ে থাকতে দেখে বাকি তিনটি ছেলে দৌড়ে অয়নের দিকে এগিয়ে এলো। অয়ন ওদের দিকে তাকিয়ে বেশ ভালোই বুঝতে পারছে এটা কোনো ফিল্ম না যে একাই তিনটিকে শেষ করবে। একটা রিয়েল লাইফ যদিও জিম করে বডিকে ফিট রেখেছে, অয়ন তবুও প্রোটেকশনের জন্য দৌড়ে রাস্তার পাশ থেকে একটা রড নিয়ে ছেলেগুলোর দিকে এগিয়ে গেল। ছেলে তিনটা যে নেশায় ভূত হয়ে আছে এটা অয়ন বুঝতে পারে যখন একটা ছেলের মাথায় আঘাত করে। আঘাত করার সাথে সাথে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল। অয়ন একে একে তিনটিকে মাটিতে বসিয়ে দিয়ে গাড়ির সামনের সাইডে দাঁড়িয়ে বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো, নেক্সট টাইম কম নেশা করে আসবি ওকে? ভাবলাম একটু ফিল্মি স্টাইলে হিরোদের মতো ফাইট করব, তার আমার কপালে হলো না। এই শরীর নিয়ে আসছে আমার সাথে ফাইট করতে, আজব পাবলিক। অয়ন কথাটা বলতে তার ছেলেকর হাসি দিয়ে গাড়িতে গিয়ে বসলো। অদরা চুপ করে অয়নের পাশে বসে আছে, চোখে মুখে তার বয়স সাফ স্পষ্ট। অয়নকে উদ্দেশ্য করে কিছু বলছে না সে। অয়ন গাড়ি নিয়ে বাড়ির সামনে চলে আসলো। বাড়ির সামনে এসে অদরাকে উদ্দেশ্য করে অয়ন বলল, গাড়ি থেকে নেমে পড়ো, আমি গাড়ি পার্ক করে আসছি। স্যার, আমি আপনার সাথেই বাড়িতে যাই? আচ্ছা ওকে, ঠিক আছে। অদরা এখনও ভয় পাচ্ছে। অয়ন অদরাকে নিয়ে গাড়ি পার্ক করে অদরাকে সাথে করে নিয়ে বাড়ির মধ্যে ঢুকলো। অদরার ভয় পাওয়াটা স্বাভাবিক। আজকাল পুরুষ নামে নরপশু দেখা মিলে অহরহ। যারা একটা নারীকে একা ফেলে মনে করে তাদের সামনে রয়েছে কোনো লোভনীয় খাবার, লোভ সামলাতে না পেরে ঝাঁপিয়ে পড়ে সেই নিরীহ নারীর উপর। একটাবারও তারা ভেবে দেখে না এই পশুরা যে এই ঘটনার পর মেয়েটির জীবনটা কেমন হবে, কী নিয়ে বাঁচবে সে। দিন শেষে এই পশুগুলোই নিজেদের পুরুষ দাবি করে কোর্টের সামনে বুক ফুলিয়ে চলে। একটা কথা আমাদের সকলের মাথায় রাখা উচিত, আজ এই দুনিয়াতে আমরা একটা নারীর গর্ভ থেকেই এসেছি। একটা নারীর গর্ভ থেকে এসে অন্য একটা নারীকে অসম্মান করাটা সেই গর্ভটাকেই তো অসম্মান করা সামিল। মাইন্ড ইট। যাই হোক, গল্পে আসি। অয়ন রুমে এসে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে রুমে ফিরতে অয়ন দেখতে পায় অদরা ঠায় বসে আছে। অয়ন অদরার পাশে দাঁড়িয়ে অদরাকে উদ্দেশ্য করে বলল, এমনভাবে বসে আছো কেন? যাও ফ্রেশ হয়ে নাও, খাবার খাবে না নাকি? অয়ন কথাটা বলতে অদরা আবারও অয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। অয়ন একটু অবাকই হয়ে যায় অদরার এমন আচরণে। অদরা কান্না করে দিয়ে অয়নকে বলতে লাগলো, আজ যদি আপনি সময় মতো না আসতেন তবে আমার যে কী অবস্থা হতো। আর আরে কোল, এখন তো আর কোনো বিপদ নেই, নিজেকে শান্ত রাখো আর এটাকে ভুলে যাও। কি করে ভুলে যাব আমি? ছেলেগুলো আমাকে যে বাজেভাবে আটকে রেখেছিল, আমি এক মুহূর্তের জন্য এটাই ভেবেছি আজকে হয়তো আমার শেষ দিন। আল্লাহর কাছে কৃতজ্ঞ, কারণ আমি সঠিক সময় পৌঁছাতে পেরেছি। আগামীকালকে থেকে আমার সাথে অফিসে যাবে আর আমার সাথে ফিরবে, ওকে? অয়নের কথা মতো অদরা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তারপর অয়ন আর অদরা একসাথে ডিনার শেষ করে ঘুমাতে চলে যায়। ভোরের আলো ফুটতে অদরার ঘুম ভেঙে যায়। অদরা বিছানা থেকে উঠে পড়তে দেখতে পায় অয়ন সোফার উপর শুয়ে আছে। অদরা বিছানা থেকে নেমে অয়নের কাছে চলে আসে। অয়নের হাতের কিছু অংশ ছিঁড়ে গেছে, রক্ত এসে জমিয়েও গেছে ক্ষতস্থানে। গতকাল রাতে হয়তো এই আঘাতটা তার লেগে গেছে। অদরা অয়নের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে অয়নের হাতে চুমু দিল। এই মানুষটাকে হারিয়ে অদরা বেশ ভালোই বুঝতে পারছে যে সে আসলে কি হারিয়েছে। এমন মানুষ সবাই পায় না, আর যারা পায় তারা আগলে রাখতে জানে না। অদরা আফসোস হচ্ছে অয়নের জন্য, আর এই আফসোসটা হয়তো তার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে। অয়ন চোখ মেলে তাকাতে দেখতে পেল অদরা তার হাত ধরে বসে আছে। অয়ন হকচকিয়ে উঠে পড়ে অদরার হাতের মাঝ থেকে নিজের হাত সরিয়ে নিল। অদরাকে নিজের কাছে দেখে অয়ন প্রশ্নসূচক কণ্ঠে বলল, কি হয়েছে? তুমি হঠাৎ করে আমার হাত ধরে বসে আছো কেন? তোমার হাতে জখম হয়ে আছে, সেটা দেখে হাতটা ধরলাম। সরি। ইটস ওকে, ফ্রেশ হয়ে নাও, অফিসে যেতে হবে। অয়ন সোজা সোফা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে অয়ন খাবার খেতে বসলো। যদিও অয়ন খাবার খাচ্ছে, তবে মনের মধ্যে অদরার কথা চলছে। অদরা তার পাশে বারবার চলে আসে কেন? এত অবহেলা করি, তাও কেন আমার কাছে থাকতে চায়? আবার কি কোনো মায়ায় ফেলতে চাইছে ও আমাকে, নাকি আমি নিজেই ভুল ভাবছি? কথাটা অপর মনে বলল অয়ন।
খাবার শেষ করতে অয়ন অতরাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। ঠিক এমন সময় ধুম করে অয়নের সামনে চলে আসে কেউ একজন। অয়নের সাথে ধাক্কা লাগতে মেয়েটি পড়ে যেতে নেয়। অয়ন মেয়েটিকে সেভ করতে মেয়েটির কোমর ধরে ফেলে। মেয়েটির মুখের উপর থেকে চুলগুলো সরে যেতে অয়ন চমকে উঠল। অয়ন বুঝতে পারল না এই মেয়ে হঠাৎ করে তার বাড়িতে কি করছে। অয়ন নিজের সামনে দেখতে পায় ঈশাকে। সকাল সকাল ঈশা হঠাৎ করে অয়নের বাড়িতে, ব্যাপারটা বুঝতে পারল না অয়ন। অয়ন কৌতূহলী কণ্ঠে ঈশাকে উদ্দেশ্য করে বলল, আপনি এত সকালে আমার বাড়িতে কি করতে এসেছেন? ও স্যার, আসলে আপনার আম্মু আমাকে ডেকেছে এখানে আসার জন্য। আমার আম্মু আপনাকে এখানে কেন আসতে বলবে? মাথা কি আপনার গেছে নাকি আমার? আপনি কে? আমার অফিসের স্টাফ হয়ে আপনি আমার বাড়িতে? সত্যি বুঝতে পারলাম না কিছু। সেসব আপনাকে বুঝতে হবেও না। আপনি অফিসে যাচ্ছেন, অফিসে যান। আমি আমার কাজ শেষ হলেই চলে যাব। ঈশা কথাটা শেষ করতে অয়নের সামনে দিয়ে হনহন করে বাড়ির মধ্যে চলে যায়। অয়ন দরজার সামনে ঠায় অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। কি হচ্ছে কিছুই অয়ন বুঝতে পারছে না। অয়ন অদরার দিকে তাকাতে দেখতে পেল অদরাও অয়নের মুখের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। হয়তো অদরাও শকড হয়ে গেছে। অয়ন অদরাকে উদ্দেশ্য করলো, বলল, মেয়েটা আজব নাকি? আমার পরিবার আজব, আল্লাহই জানে। চলো অফিসের জন্য, লেট হয়ে যাচ্ছে। হয়তোবা। স্যার, আজ আমার অফিসে যেতে একটু লেট হবে। আমি একটু হসপিটালে যাব। আপনি কি আমায় হসপিটাল অবধি লিফট দিয়ে দিবেন? অদরার হসপিটালে যাওয়ার কথাটা অয়নের একটু পছন্দ হলো না। অয়ন মুখটা গম্ভীর করে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। রোহানের সাথে অদরার দেখা করার কথাটা শুনলেও অয়নের মাথা কাজ করে না। এই পৃথিবীতে যদি অয়নের কাছে কোনো কুৎসিত মানুষ থাকে, যাকে দেখার ইচ্ছে তো দূর, যার সাথে কথা বলতেও রুচিতে বাঁধে, এমন মানুষ শুধুমাত্র রোহান। কেন যেন অয়ন রোহানকে এতটাই ঘৃণা করে সেটা অয়ন নিজেও জানে না। হয়তো অয়নের কাছ থেকে তার প্রিয়জনকে কেড়ে নেওয়ার কারণেই হবে। অয়ন গাড়ি ড্রাইভ করছে, অদরা অয়নের দিকে আড়চোখে বারবার তাকাচ্ছে। আপন মনে ভাবছে অদরা, সেদিন যদি নিজের পরিবারের কথাটা না ভেবে অয়নের কথাটা শুনতাম, তবে হয়তো আজ গল্পটা ভিন্ন হতে পারত। কিন্তু তখন আমার কাছে কিছু করার ছিল না। অয়ন কখনো আমার পরিস্থিতি বুঝবে না। আমি মানছি আমার ভুল ছিল। আমার অপরাধ হয়েছে অয়নের সাথে প্রতারণা করা। ও আমায় মন থেকেই ভালোবাসে। তবে দিন শেষে আমি অসহায়। অয়নের সাথে কাটানো অতীতের কিছু মুহূর্তের কথা ভাবতেই অদরা একটা দীর্ঘশ্বাস ফেলল। অয়ন হসপিটালের সামনে এসে অধরাকে বলল, চলে এসেছি, নেমে পড়ো। আর হ্যাঁ, গাড়ি কি পাঠিয়ে দিব নাকি রিক্সা করে আসতে পারবে? ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো ভুলে গেছেন আমি পায়ে হেঁটে চলতে বেশি পছন্দ করি। গাড়ির প্রয়োজন নেই আমার। ওকে, আসছি, সাবধানে থেকো। অদরাও হসপিটালে প্রবেশ করলো। হসপিটালে এসে সোজা রোহানের কেবিনে চলে আসে। কেবিনের সামনে আসতে অদরা চমকে উঠল। মাথা যেন আকাশ ভেঙে পড়ছে। অদরা কেবিনের দিকে ভালো করে তাকিয়ে দেখলো রোহান নেই। অদরা রোহানকে দেখতে না পেয়ে অনেকটা বিচলিত হয়ে পড়ে। এর স্বামীর জন্য সে নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়েছে। নিতান্তই একটা ছোট্ট জীবের মতো করে নিজের জীবন পার করছে। আজ সেই স্বামী হঠাৎ করে কোথায় চলে গেল? অদরা বিচলিত হয়ে রিসেপশনে দৌড়ে যায়। ওখানে গিয়ে অদরা একটা মেয়েকে বলল, ম্যাম, ৭৩ নং কেবিনের পেশেন্ট কোথায়? ওয়েট ম্যাম, আমি দেখছি, 1 মিনিট। প্লিজ একটু তাড়াতাড়ি করবেন। উনি এখনও সুস্থ হয়নি, কোথায় চলে গেল? জি ম্যাম, উনি গতকাল এখান থেকে চলে গেছেন। আর ওনার স্বাস্থ্য মোটামুটি একটু ভালোই। কিন্তু কেন ম্যাম, কি হয়েছে? না, কিছু হয়নি। আমি বুঝতে পারছি না, ওকে এখানে আমি অ্যাডমিট করেছি। আমাকে না জেনে ওকে ছাড়া হলো কেন? সরি ম্যাম, ওনার স্ত্রী এসে ওনাকে এখান থেকে নিয়ে গেছে, তাই আমরা কোনো বাধা দেইনি। রিসেপশনে থাকা মেয়েটার কথা শুনে অতরার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। রোহানের স্ত্রী তো সে নিজেই, আর সে ছাড়া রোহানের আবার কে চলে আসলো? কথাটা ভাবতে অতরার মাথা ঘুরে যায়। অতরা নিজেকে একটু শান্ত করার চেষ্টা করে বলল, ওকে ঠিক আছে, আমি আসছি। অতরা হসপিটাল থেকে বেরিয়ে যায়। অতরা রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে রোহানের স্ত্রীকে, আর রোহান তাকে না জানিয়ে কোথায় চলে গেল। অতরার মাথাটা যেন আজ কোনোভাবেই কাজ করছে না। অদরা রোহানের বাড়ি চলে আসলো। রোহানের অসুস্থতার সময় এই বাড়ি বিক্রি করে রোহানের চিকিৎসা চালানো হয়। রোহান এই বাড়ি ছাড়া আর কোথায় বা যাবে? অদরা গেটের দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, চাচা, এখানে কি রোহান সাহেব থাকে? জি, স্যার তো আগামীকাল বাড়ি ফিরেছে। আপনি কে? আমি কি ওনার সাথে একটু দেখা করতে পারি? দাঁড়া মা, আমি স্যারকে জিজ্ঞেস করে নিই। অদরা রাস্তায় দাঁড়িয়ে থাকলো। এই বাড়ি বিক্রি করার পর আবার কি করে বাড়ির রোহানের হয়ে গেল? আর রোহান এই বাড়িতে কেমন করে আসলো? কোনো কথার মধ্যে মিল খুঁজে পাচ্ছে না অতরা। অতরা কিছু সময় অপেক্ষা করার পর দারোয়ান এসে অতরাকে বলল, রোহান স্যার কারোর সাথে দেখা করতে চাইছে না মা, তুমি অন্য দিন এসো। চাচা, আপনি ওনাকে বলুন আমার খুব প্রয়োজন। আমি শুধু ওনার সাথে একটু দেখা করতে চাই প্লিজ। আমি বলেছি তুমি অনেক দূর থেকে এসেছ, কিন্তু উনি আমার কথা শোনেননি।
চাচা আপনি ওনাকে কল করুন, আমি কথা বলছি, এটুকুই বেশ। অতরার কথা শেষ হওয়ার পূর্বে বেলকনির সামনে থেকে কেউ একজন দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, কি হলো? আপনার কাজ দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকের সাথে তামাশা করা নয়। লোকটির কথাটা শুনতে অতরার আর বুঝতে অসুবিধা হলো না এটা কার কণ্ঠ। অতরা বেলকনির দিকে তাকিয়ে দেখতে পেল তার সে প্রিয় স্বামী দাঁড়িয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে একজন অপরিচিত নারী। অতরাকে দেখতে পেতে রোহান বাঁকা হাসি দিয়ে অতরাকে উদ্দেশ্য করে বলল, আরে অতরা যায়, দারোয়ানকে নিয়েও আর পারি না। বলেছি ভিক্ষারীদের বেশি সময় গেটের সামনে দাঁড়িয়ে থাকতে না দিতে, অথচ দেখো, ছাড়ো সেই সব, ভিতরে আসো তুমি। রোহানের কথার মাঝে অতরা বেশ বুঝতে পেরেছে রোহান তাকে ভিখারির সাথে তুলনা করেছে। অতরা বাড়ির মধ্যে চলে আসলো। অতরার সামনে রোহান আর সেই মেয়েটা সোফায় বসলো। অতরা দাঁড়িয়ে আছে। রোহান অতরাকে উদ্দেশ্য করে বাঁকা হাসি দিয়ে বলল, তো বলো, হঠাৎ করে আমার সাথে একটু দেখা করতে কেন চেয়েছ? রোহান তুমি ঠিক আছো তো? আর এই মেয়েটাকে? আমি তোমায় হাসপাতালে খুঁজতে গিয়েছিলাম, সেখান থেকে বললো তুমি নাকি বাড়ি চলে এসেছ। আমায় বললে না কেন? ওয়েট, তোমার সব প্রশ্নের উত্তর আমি দিব। তার আগে আমায় এটা বলো, ডিভোর্স পেপার কি এখনো পাওনি তুমি? ডিভোর্স লেটারের নাম শুনতে অদরার মুখের উপর যেন কালো ছায়া নেমে এলো। কী সব বলছে রোহান? বুঝতে আর কোনো উপায় নেই অদরার। অদরা অবাক হয়ে বলল, ডিভোর্স মানে? আমি তোমার কোনো কথার মানে বুঝতে পারছি না রোহান, একটু স্পষ্ট করে বলবে? আজকাল উকিলগুলো আসলেই আবাল মার্কা কাজ করে। এত দেরি কেন করে ওরা? ওদের লেটের কারণে সব নমুনা আমাদের সামনে চলে আসে। রোহান তুমি সত্যি ঠিক আছো তো? তোমার কথার কোনো মানেই আমি বুঝতে পারছি না। মানে না বোঝার মতো এতটাও বোকা না তুমি অতরা। দেখো অতরা, তোমার মতো একটা পতিতালয়ের নারীর সাথে আদৌ আমার যায় না। তুমি বলো, আমি জীবনে একটা পতিতার সাথে নিজের লাইফ করতে পারবো না, তাই তোমায় ছেড়ে দিয়েছি। এখন থেকে আর আমায় কষ্ট করে দেখতে আসা লাগবে না। ওই সময়টুকুতে কোনো নতুন ছেলের সাথে, বুঝতেই তো পারছো, তোমার যা কাজ সেটাই করবে। রোহানের কথাটা শুনে অতরার পায়ের তলা থেকে মাটি সরে যায়। নিজের কানকে যেন কিছুতে বিশ্বাস করাতে পারছে না। নিজের স্বামীর চিকিৎসা চালিয়ে যেতে একটা ছেলের বাড়িতে তাকে পড়ে থাকতে হয়েছে, রক্ষিতা হইতে হয়েছে। তবে আসলেই কি সে রক্ষিতা ছিল? নিজের স্বামীর জন্য হাজারটা অপমান সহ্য করেছে অধরা। আজ সেই স্বামী অধরার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তার জায়গাটা কোথায়। আজ অধরার বাকশক্তি সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গেছে। রোহানকে কি বলবে বা বলা উচিত তা গুলিয়ে ফেলছে। অধরা মাথা নিচু করে 2 ফোঁটা অশ্রু বিসর্জন দিয়ে বলল, বাহ পুরুষ, পুরুষ মানুষ রে বাহ! 1 মিনিটের মধ্যেই নিজের আসল রূপে ফিরে এসেছ। আচ্ছা আমি মানছি আমি রক্ষিতা ছিলাম, অয়নের সাথে আমার অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে। তবে একটা কথা আমায় বলবে, এসব কার জন্য করেছি আমি? হাসপাতাল থেকে তোমায় বের করে দিচ্ছিল, আমার মা বাবা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তোমার চিকিৎসা চালানোর মতো কোনো অবস্থাতেই আমি ছিলাম না, তাই বাধ্য হয়ে অয়নের প্রস্তাবে রাজি হতে হয়েছে। আর আজ কিনা সে তুমি আমায়, ও শাট আপ, তুমি কার কার কথা শুয়েছ আর জানার কোনো ইচ্ছে আমার নেই। আমি তোমার মতো একটা মেয়ের সাথে থাকতে পারবো না, এটাই হচ্ছে কথা। তাছাড়া বিয়ের পর থেকে তো আজ অবধি আমি তোমায় কখনো একটিবার ভুলে স্পর্শও করে দেখিনি। সো আমার উপর তোমার কোনো কথা থাকতেও পারে না। স্পর্শ, সেটা তো অয়নও আমায় করেনি রোহান। অথচ দেখো, আজ তোমার চোখে আমি পতিতা হয়ে গেছি। ভালো দাম দিয়েছো তুমি, নিজের খারাপ সময় ব্যবহার করে আজ ভালোই দাম দিলে। কত টাকা চাই তোমার? কত টাকা হলে আমার চোখের সামনে থেকে সারা জীবনের মতো বিদায় হবে? বলো তোমার মূল্য কত? সুদ সমেত ফেরত দিব আমি। টাকা চাই না রোহান, আমার টাকার কোনো প্রয়োজন নেই। আজ আমি একদম পরিষ্কার বুঝতে পারছি মা বাবা আমার ভালোর জন্য নয়, বরং আমার জীবনটা নষ্ট করে দিতেই তোমার মতো একটা অমানুষের সাথে বিয়ের সম্পর্কে আবদ্ধ করেছিল আমায়। তোমার জন্য আমি কি হারিয়েছি তা তুমি জানো না। যেটা আমি হারিয়েছি তার কোনো মূল্য হয় না, সেটা অমূল্য সম্পদ। হয়েছে, লেকচার ছাড়ো। আসলে তোমাদের মতো মেয়েদের সমস্যা কি জানো তো? ছেলে দেখলে যেমন হোক পকেটে টাকা আছে মানে তোমার মন প্রাণ দেহ দিয়ে দিতে হবে। আর যখন টাকা ফুরিয়ে যাবে তখন নতুন কাউকে খুঁজবে। ব্লাডি বিচ। বাই দ্য ওয়ে, তোমার সাথে কোনোদিন আমার ভালোবাসা ছিল না। আমার তোমার বাবার সম্পত্তির উপর নজর ছিল, আর আমার জালে তোমার বাবা ফেঁসে গেল। আফসোস, আমার অ্যাক্সিডেন্টটা আমার সব প্ল্যান নষ্ট করে দিল। যাই হোক, এখন ভালোই ভালোই বিদায় হও, নইলে সিকিউরিটি ডাকবো। এতদিন পর সত্যিটা আজ বলেই ফেললে। যাক, ভালো থাকো সেটাই চাই। আর সিকিউরিটির প্রয়োজন নেই, আমি এমনিই চলে যাচ্ছি। অতরা কথাটা শেষ করতে রোহান বাঁকা হাসি দিয়ে অতরাকে বিদায় দিল। রোহানের বলা প্রত্যেকটা কথা অতরার কানে থাকেনি, বরং সোজা অতরার বুকে এসে আঘাত করছে। মানুষ এত তার তাড়াতাড়ি বদলে যায় কেমন করে? অতরা ভেবে পায় না যার জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়েছে, আজ সেই লোকটা অতরাকে পতিতা বানিয়ে ফেলেছে।
অদরা রাস্তা দিয়ে হাঁটতে আর চোখ থেকে নোনা জল ফেলছে। আজ মনে হচ্ছে অদরার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। একটা ভুল সিদ্ধান্তর কারণে অদরা সব কিছু হারিয়ে ফেলেছে। অদরার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু সে এটা পারছে না। আজ সে কষ্টের সাগরের মাঝখানে ডুবে হাবুডুবু খাচ্ছে। অয়নের অফিসের সামনে আসতে অতটা নিজের চোখের সামনে পথ দেখতে পাচ্ছে না আর। মনে হচ্ছে তার এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় এসেছে। অদরা নিজেকে সামলাতে না পেরে রাস্তার মাঝখানে দফাস করে পড়ে যায়। তারপর আর কি হয়েছে সেটা বলতে পারবে না। অদরা অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফিরতে অদরা নিজের চোখ জোড়া খুলল। চোখ খুলতে অদরা দেখতে পায় অয়ন তার পাশে বসে আছে। অয়নের হাতের মুঠোয় অদরার হাত। অদরা ভালো করে অয়নের পাশে তাকাতেই দেখতে পায় অয়নের পাশে দাঁড়িয়ে আছে ঈশা। অদরার জ্ঞান ফিরতে অয়ন অদরার পাশে বসল। অদরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে অয়ন বলল, কি হয়েছে? তোমায় কতবার করে বলেছি গাড়ি করে আসতে, তুমি পায়ে হেঁটে কেন আসছো? অদরা অয়নের কথার কোনো জবাব দিল না। নিশ্চুপ হয়ে মাথাটা নিচু করে আসে সে। অদরাকে নিশ্চুপ দেখে ঈশা অয়নকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনি অযথা রাগ দেখিয়ে কথা বলছেন। আমার মনে হচ্ছে ম্যাম কোনো চিন্তায় আছেন। ওনাকে একটু একা থাকতে দিন। হ্যাঁ, এটা থাকতে দিব তো। ওনাকে আমার অফিসে বসিয়ে আমি বাড়ি চলে যাব। যত সব। এ কথা বলার ইচ্ছে না থাকলে সেটাও মুখে বলবে। এমন চুপ করে থাকবে যে। অদরা অয়নের কথার বিপরীতে বলল, আমায় একটু পানি দিতে পারবেন? গলাটা শুকিয়ে গেছে আমার। হ্যাঁ, দিচ্ছি। অয়ন অদরাকে পানি এগিয়ে দিতে অদরা এক নিঃশ্বাসে পুরো পানিটা খেয়ে নিল। অয়ন জানে না অদরার আসলে কি হয়েছে, তবে এটুকু অয়ন ঠিকই বুঝতে পারছে নিশ্চয়ই কোনো খারাপ কিছু হয়েছে। অয়ন অদরাকে আর কোনো প্রশ্ন করল না। ঈশাকে নিজের কাজে যেতে বলল, আর অয়নও কাজে মনোযোগ দিল। অফিস শেষ করে অয়ন অদরাকে সাথে নিয়ে বাড়িতে ফিরল। বাড়িতে ফিরতে অয়ন লক্ষ্য করল বসার রুমে অয়নের মা বাবা বসে আছে। অয়নকে দেখে অয়নের মা বলল, অয়ন, তুই ফ্রেশ হয়ে একটু নিচে আসবি, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ আম্মু, আসবো। কথা তো আমারও আছে, আর জানারও অনেক কিছু আছে। আমি আসছি। অয়ন রুমে এসে ফ্রেশ হয়ে নিল। অদরা এখনও নিশ্চুপ হয়ে আছে। কারোর সাথে কোনো কথা বলছে না সে। অয়ন ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। ঈশাকে বাড়িতে কেন ডাকা হলো, আর ঈশা কেন ছুটি নিয়েও অফিসে জয়েন করলো, সেটা অয়নের কাছে অস্পষ্ট। অয়ন বসার রুমে এসে বসে তার মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, তোমাদের কথা শোনার আগে আমার এই একটা প্রশ্নের উত্তর দাও। ঈশাকে বাড়িতে ডাকার কারণ কি? আমায় মিথ্যা বলিও না প্লিজ। ঈশাকে বাড়িতে ডাকার অনেক কারণ আছে। কোন কারণটা শুনবি তুই? মজা করছো আমার সাথে? মানে একটা অপরিচিত মেয়ে আমাদের বাড়ি আসবে, যাবে, আর তার পিছনেও নাকি অনেক কারণ আছে। বুঝলাম না কি হচ্ছেটা কি আমার সাথে। অপরিচিত মেয়ে আসছে বলেই এত সমস্যা, নাকি ঈশা আসছে বলে এত সমস্যা হচ্ছে? কোনটা অয়ন? দুটোই। এই দুটোতেই আমার সমস্যা। অপরিচিত মেয়ে তো অধরাও। কোথায়? ওকে নিয়ে তো কোনো কথা হচ্ছে না। ও তো দিব্যি আমাদের বাড়িতেও থাকছে, তাও কোনো পরিচয় ছাড়া। একটা রাস্তার মেয়েকে নিয়ে এক ঘরে থাকিস তুই? এটা কত বড় লজ্জাজনক ব্যাপার, সে সম্পর্কে কোনো ধারণা আছে তোর? রাস্তার মেয়ে? কাকে তুমি রাস্তার মেয়ে বলছো আম্মু? ওই মেয়েটাকে নিয়ে কোনো প্রকাশ বাজে কথা আমি সহ্য করব না আম্মু। সত্যিটা তো চেঁচিয়ে বলার কথায় মিথ্যে হয়ে যাবে না। ঈশাকে আমরা এই বাড়িতেই থাকার অনুমতি দিয়েছি, আর তাও তোর স্ত্রী হিসাবে। এতে তোর মত থাকুক বা না থাকুক, ঈশা এই বাড়ির বউ হয়ে আসবে মানে আসবে। অয়নের আম্মুর কথা শুনে অয়ন বাঁকা হাসি দিল। অয়নের হাসিটা কৌতূহলপূর্ণ। অয়নের হাসির মানে কেউ বুঝতে পারল না। অয়ন মাথাটা নিচু করে নিজের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা কি ভাবছো আমায় ফোর্স করবে আর আমি তোমাদের দিকে সবটা তাকিয়ে মেনে নিব? আচ্ছা, একটা কথা কি তোমরা ভুলে যাচ্ছ? আমি তোমাদের সন্তান। তোমাদের যদি এটাই শেষ কথা হয় তবে আমারও এটাই শেষ কথা। আমি ঈশাকে বিয়ে করব না। আর না মানে না। অয়ন কথাটা বলতে আগে গজগজ করতে করতে সকলের সামনে দিয়ে উঠে পড়ল। অয়নের মা বাবা অয়নের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। একটা রাস্তা মেয়ের জন্য আজ তাদের সন্তান তাদেরকে কথা শোনাতে পারল। কথাটা ভাবতে তাদের অবাক লাগছে। অয়ন নিজের রুমে ফিরে আসতে দেখতে পায় অদরা সোফায় বসে আছে। অয়নকে রেগে থাকতে দেখে অদরা বলল, এতটা রেগে আছেন কেন? কিছু কি হয়েছে? অদরার কথাটা শুনে অয়নের মাথা যেন আরও গরম হয়ে যায়। অয়ন অদরাকে উদ্দেশ্য করে তাতে দাঁত চেপে বলতে লাগলো, তোমার সমস্যা কি? সব বিষয়ে জানার এত আগ্রহ কেন তোমার? আর কখনো আমায় কোনো প্রশ্ন তুমি করবে না। কথাটা মাথায় ঢুকিয়ে রাখবে। আমি জানি আমায় নিয়ে ঝামেলা হয়েছে। ঈশা মেয়েটা খুব ভালো, আপনার ভালো কেয়ার করবে। আমায় মুক্তি দিয়ে দিন। আমার সময় শেষ হয়ে গেছে। অদরার কথাটা শুনে অয়ন তাচ্ছিল্যকর হাসি দিয়ে বলতে লাগলো, অদরা বলো আর ঈশা, আজ টাকা আছে বলেই প্রিয়জন বা প্রয়োজন সব হতে চাইছে। আর যদি আমি সে আগের বেকার মানুষটা হতাম না, ও গড, কিসের সাথে অয়ন আর কিসের কি? মুখটাই দেখতে চাইতে না।
এটাই বাস্তবতা। সকলকে একভাবে দেখা বন্ধ করুন। আমার মতো আর কেউ হতে পারে না। আমি জঘন্য হতে পারি, সবাই তো না। আজ কারণ মানুষ আর মুখোশ চেনা বড্ড তাই। সবগুলো চেহারার আড়ালে একটা অপরিচিত মুখ থাকে, যেটা আসলেই ভয়ঙ্কর। যাই হোক, আমায় নিয়ে আপাতত তোমার কোনো ইন্টারেস্ট দেখাতে হবে না। খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। অয়ন অদরার সাথে আর কোনো তর্ক করলো না। অদরার সাথে তর্ক করে নিজের মুড খারাপ করার কোনো ইচ্ছে অয়নের নেই। সকাল অয়ন ঘুম থেকে উঠতেই দেখতে পায় অদরা বিছানায় নেই। হঠাৎ করে অয়নের ঘুম ভেঙে যায়। অয়ন অদরাকে না দেখতে পেয়ে একটু অবাকই হলো। হঠাৎ করে আবার কোথায় চলে গেল? অয়ন সোফা থেকে উঠে বেলকনিতে যেতে দেখতে পায় অদরা ভোরের আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। অয়ন অদরাকে উদ্দেশ্য করেই বলল, হঠাৎ করে এত সকালে বেলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছো কেন? কিছু কি হয়েছে? কি হবে? কিছুই হয়নি। একটা কথা ভাবছিলাম। আচ্ছা, আপনি জানেন অবাকা যেদিকে যায় নদীও সে শুকিয়ে যায়? আমার অবস্থাও ঠিক এমনই। জীবনে এত এত ভুল করেছি যে তার মাসুল হয়তো এই জন্মে দিয়ে শেষ করা যাবে না। অতরার কথা শুনে অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলল। বাঁকা হাসি দিয়ে অয়ন বলল, চোখের জল কখনো বিধা যায় না। ততটাই পাবে যতটা দিবে, সেটা কষ্ট হোক কিংবা ভালোবাসা। রেডি হয়ে নাও, অফিসে যেতে হবে। স্যার, আমার একটু কথা আছে আপনার সাথে। আপনার সময় হবে কি? হুম, আমি এখন বিজি আছি, আসছি। অয়ন অধরার কথাটা পাত্তা দিল না। অধরাকে এড়িয়ে অয়ন চলে যায় ফ্রেশ হয়ে নিতে। অধরা জানে অয়নের কাছে তার আর কোনো মূল্য নেই। নিজের করা প্রত্যেকটা আঘাতের সমান আঘাত অধরাও সহ্য করেছে। নিজের পরিবারের জন্য অয়নকে ছেড়ে দিয়েও নিয়তি তাদের এক করে দিয়েছে। ভালোবাসার শক্তি হতো এটাই। নয়তো অয়নের সাথে করা সেই অপরাধের সাজা পাওয়ার জন্যই হয়তো একে করেছে। তবে সেটা যাই হোক, অধরার করা অপরাধের সাজা অধরা একটু একটু করে ভোগ করছে। হয়তো এই অপরাধ বোধটা তার সারা জীবন থেকে যাবে। অধরা একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যায়। অয়ন গাড়িতে অপেক্ষা করছে অধরার। অধরা গাড়িতে উঠে বসতে অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, এত লেট হলো কেন? জানো আমি অপেক্ষা করা একদমই পছন্দ করি না। হুম, জানি আমি। তবে একটু কাজ পড়েছিল তো তাই। সরি। চলুন স্যার। হুম। অয়ন গাড়ি ড্রাইভ করছে আপন মনে। অতটা চোখ মুখ কোনো চলচল করছে। অয়ন বিষয়টা দুই একবার দেখলেও প্রশ্ন করেনি, কারণ অতরাকে নিয়ে ইন্টারেস্ট দেখানোর কোনো ইচ্ছে অয়নের নেই। অয়ন গাড়ি ড্রাইভ করায় মন দিল। অফিসের সামনে এসে গাড়ি পার্ক করে অয়ন সোজা নিজের কেবিনে চলে যায়। কেবিনে এসে অয়ন কম্পিউটার অন করতেই অদরা অয়নকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে যা বলল তা শুনে অয়নের মাথা ঘুরতে লাগলো। অয়ন অদরার কথা যদিও সিরিয়াসলি নেয় না, তবুও অদরার কথাটা শুনে তার কলিজা কেঁপে উঠল। অদরা অয়নকে অবাক করে দিয়ে বলল, একটা সত্যি কথা বলবে তুমি? আমার কসম করে বলো, তুমি কি এখনো আমায় ভালোবাসো? অদরার কথাটা শুনে অয়ন খানিকটা চমকে যায়, কারণ অয়নের কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। অয়ন অবাক হয়ে অদরাকে উদ্দেশ্য করে বলল, হঠাৎ করে এসব কথা বলার কারণ কি? কারণ আছে বলেই তো প্রশ্ন করা হয়েছে। দয়া করে সত্যি করে বলো প্লিজ। আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। কেন নেই? এমন কোনো প্রশ্ন তৈরি হয়নি যার কোনো উত্তর হয় না। প্রত্যেকটা প্রশ্নের উত্তর হয় অয়ন, প্লিজ আমার প্রশ্নের উত্তর দাও। অতরা খানিকটা ঝাড়ি মেরেই কথাটা বলল। অতরা জানতে চায় সত্যিটা, যদিও অয়নের চোখ একবার নয় বারবার একে বলে আজও সে অতরাকেই ভালোবাসে। তবে চোখের কথা নয়, আজ অতরা অয়নের মনের কথাটাও শুনতে চায়। অতরার কথাটা শেষ হতে অয়ন নিজের হাতের আঙ্গুল দিয়ে নিজের চোখ জোড়া ঢেকে নিয়ে তাচ্ছিল্যকর হাসতে লাগলো। অয়ন এমনভাবে হাসছে যেন মনে হচ্ছে অতরা হয়তো কোনো জোকস বলে ফেলেছে ভুল করে। অয়নের এমন হাসির কারণ অতরার কাছে অজানা। অয়না অধরা অয়নের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। অয়ন নিজের হাসি থামিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলে, ভালোবাসা কাকে বলে জানো তুমি? একসাথে সংসার করলে, বিয়ে করলে, বাচ্চা হয়ে গেলে এটাই ভালোবাসা? আরে ভালোবাসা হলো একটি অনুভূতি, যেটা বুকের বাঁ পাশে থাকে। আজ সেই অনুভূতি তোমার উপর আছে, আগামীকাল অন্য কারোর উপর চলে যাবে। এটা ভালোবাসা নয়। তোমায় থেকেই শিখেছি কি করে ভালোবাসার নামে অভিনয় করতে হয়, তবে সেই অভিনয়ের প্রয়োগ আমি জানি না। এটাই আমার ব্যর্থতা। মনে আছে সেদিনের কথা, যেদিন আমি কান্না করে বলেছিলাম অধরা প্লিজ ফিরিয়ে দিও না আমায়, একটু অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। মনে আছে কি? হ্যাঁ, মনে আছে। ওদিন আরও বলেছিলাম একটিবার বুকে হাত রেখে বলো তুমি আমায় ভালোবাসো কি না। উত্তর বলেছিলে ভালোবাসলেই কি হবে, আর না বাসলেই কি হবে। সেদিন আমার বোঝা হয়ে গেছে ভালোবাসার আসল মানে তোমার কাছে কি। আজ উত্তর চাই তোমার, বলে দিচ্ছি উত্তর। তোমায় ভালোবাসি, আজও ভালোবাসি। তোমার মতো অভিনয় জানি না আমি। হ্যাঁ, ভালোবাসো কেন এখনও?
এমন একটা প্রতারক মেয়েকে ভালোবাসা কি আদৌ যায়? ঘৃণা করতে পারো না? ঘৃণা করার অনেক চেষ্টা করেছি, তবে সম্ভব হয় না। যতবার ভেবেছি তোমায় ঘৃণা করব, ঠিক ততবার আরও বেশি করে তোমার কথা মনে করে কেঁদেছি। একটা কথা বলবো? অনেক কথাই তো বলেছ, কখনো তো বারণ করিনি আমি, আজও করব না। বলো কি বলতে চাও? আমার জন্য তোমার মনের মধ্যে যে ভালোবাসাটা আছে, সে ভালোবাসার কসম, ঈশাকে তুমি বিয়ে করে নাও প্লিজ। অদরার কথাটা শুনে অয়ন চমকালো না, কারণ অয়ন জানতো অদরা এমন কিছুই একটাই বলবে। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে অদরাকে বলল, আমি তোমার মতো জেনে শুনে কারো জীবন নষ্ট করতে চাই না, সরি। এখন আমার কাজ আছে, আমাকে আমার কাজ করতে দাও। অয়ন শোনো প্লিজ, তুমি জানো না ঈশা অনেক ভালো একটা মেয়ে, ওর সাথে তুমি অনেক সুখে থাকবে, বিলিভ মি। সুখে তো তোমার সাথেও থাকতে চেয়েছিলাম, দিয়েছিলে থাকতে সুখে, আর কারো থেকে সুখের প্রত্যাশা আমি করিও না। আর বাকি থাকলো বিলিভ, কোনো এক সময় করতাম, এখন আর করি না। অয়ন কথাটা বলতেই নিজের কেবিন থেকে বেরিয়ে যায়। অদরা অয়নকে আটকাতে গিয়েও পারল না। নিজের প্রিয়জন যখন পুরনো সেই অতীতের কথাগুলো বলে আঘাত করে বুকে, তখন কতটা কষ্ট হয় তা হয়তো বোঝানো সম্ভব নয়। অদরা সোফার উপর বসে পড়ল, ইচ্ছে করছে তার চিৎকার করে কান্না করতে। নিজের একটা ভুলের কারণে আজ অয়নের চোখে সহ পুরো দুনিয়ার চোখে সে অতি নগণ্য একটা জীব হয়ে বেঁচে আছে। মৃত্যুটাও যেন আজ অদরাকে স্পর্শ করতে ভয় পায়, কারণ অদরা মনে প্রাণে মৃত্যুর প্রত্যাশা করলেও সেটা তার কাছে ধরা দিতে চাইছে না। কিছু সময় বাহির থেকে ঘুরে অয়ন পুনরায় নিজের কেবিনে আসলো। কেবিনে আসতে অয়ন দেখতে পেল অদরা নিজের জায়গায় বসে আছে, হয়তো কোনো কাজ করছে সে। অদরার চোখ জোড়ার দিকে তাকাতে অয়ন বুঝতে পেরে যায় অদরার চোখ জোড়া লাল বর্ণ ধারণ করে আছে। আজকাল প্রচুর কান্না করে মেয়েটা, যদি এটাই অদরার নিয়তি, তবে আফসোস তো হয় অয়নের। অয়ন অদরার দিক থেকে চোখ নামিয়ে নিয়ে নিজের কাজ শুরু করলো। কিছু সময় ফাইল চেক করার পর অয়নের কেবিনের মধ্যে দুম করেই চলে আসে ঈশা। ঈশা এসে অয়নের সামনে বসে পড়ল। অয়ন ফাইলের উপর থেকে চোখ সরিয়ে নিয়ে ঈশার দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকায়। ঈশা হাস্যোজ্জ্বল মুখ নিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, সরি স্যার, পারমিশন নিলাম না, ধুম করেই চলে আসলাম। রাগ করেননি তো? পারমিশন নেওয়ার প্রয়োজন ছিল, তবে এই ছোট্ট কারণে আমি রাগ করিনি। কী প্রয়োজনে এসেছেন সেটা বলুন। অয়নের কথা শেষ হতেই ঈশা আশেপাশে তাকিয়ে অদরাকে দেখতে পেয়ে অদরাকে উদ্দেশ্য করে বলল, হ্যালো ম্যাম, স্যারের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে, আপনি দয়া করে একটু বাইরে যাবেন। ঈশার কথাটা শুনে অদরা ব্যাপাসাকা খেয়ে গেল। আজমকে অদরা কি সে এমন কথা বলবে হয়তো আশা করেনি অদরা। অদরা একবার অয়নের দিকে আরেকবার ঈশার দিকে তাকালো, তারপর ঠোঁটের কোনো মিশক হাসি রেখা টেনে অদরা নিজের জায়গা থেকে উঠে দাঁড়াতে অয়ন বেশ শক্ত গলায় বলল, ওয়েট, তুমি কেন নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালে? আমি বলেছি তোমায় বাহিরে যেতে, যেখানে বসে আছো ওখানেই বসো। আর মিস ঈশা, আপনার সাথে পার্সোনাল কোনো কথা যদিও আমার জানা মতে থাকতে পারে না, আর অফিসিয়াল কথা সকলের সামনে বলাটাই বুদ্ধিমানের কাজ। বলুন কি কথা আপনার? আপনি বুঝতে পারছেন না। একটা বাহিরের মেয়ের সামনে আমি আর আপনি এই বিষয়ে কথা বলতে পারি না, বুঝুন ব্যাপারটা। ঈশার কথা শেষ হতে অয়ন বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো, বাহিরের মেয়ে? ও হ্যালো মিস, আপনি কাকে বাহিরের মেয়ে বলছেন? মাথা ঠিক আছে তো আপনার? অদরা বাহিরের মেয়ে নয়, আর যদি বাহিরের মেয়ের কথা বলি তবে সেটা তো আপনিই, অদরা নয়। স্যার, আমার মাথা ঠিকই আছে, আপনার মাথা হয়তো ঠিক নেই। একটা বাহিরের লোকের সামনে আপনি আমায় অপমান করছেন। উফস, তাই? বারবার বাহিরের মেয়ে বলে যে মেয়েটাকে আপনি অপমান করছেন, তার কথা কি ভেবে দেখেছেন? অন্যকে কিছু বলার আগে নিজের দিকটা একটিবার ভেবে দেখা উচিত। তাই নাকি? আপনার সাথে আমার বিয়ের কথা চলছে স্যার। উনি কোন অধিকারে আপনার বাড়ি আছে সেটা আমি জানি না, আর না জানতেও চাই। তবে আমার মনে হচ্ছে আমার থেকে ওনার গুরুত্ব আপনার কাছে অধিক। তাই তো আপনি... ওয়েট অদরা, কোন অধিকারে আমার বাড়ি আছে সেটা আমার পার্সোনাল ব্যাপার, আর আপনার সাথে বিয়ের কথা চলছে এটা আমার ফ্যামিলি ম্যাটার। আমার মত নেই, থাকবে কি করে? বিয়ে করা ছাড়াই যখন কোনো মেয়েকে নিজের বিছানায় পাওয়া যায়, তখন আর বিয়ে করার ইচ্ছে কেন জাগবে? ঈশার কথাটা শুনতে অয়নের মাথায় আগুন লেগে গেল। মুহূর্তের মধ্যে অয়নের চোখ মুখ রক্তবর্ণ ধারণ করে। অদরাকে নিয়ে কেউ বাজে কথা বললে অয়ন সহ্যই করতে পারে না, খুন চেপে যায় তার মাথায়। অয়ন দুম করে সজোরে ঈশার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়টা বেশ জোরেই পড়ে যাওয়ায় পুরো কেবিনটা যেন কেঁপে উঠল। অদরা অয়নের দিকে চোখ ছানাবড়া করে তাকিয়ে আছে। ঈশা গালে হাত দিয়ে অয়নের দিকে তাকিয়ে আছে, চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ছে তার। অয়ন রাগে গজগজ করতে করতে ঈশাকে উদ্দেশ্য করে বলল, ছি, ভাবতে অবাক লাগছে আপনিও একটা নারী। একটা মেয়ে কী পরিস্থিতিতে পড়ে আমার বাড়ি আছে সেটা বোঝার মতো মানসিকতা আপনার নেই। গেট আউট।
এখনই আর এই মুহূর্তে আপনি আমার চোখের সামনে থেকে চলে যাবেন, অন্যথায় আমি কি করে বসবো তা আমি নিজেও জানি না। গো আউট। অয়ন কথাটা চিৎকার করে বলল। ঈশা আর বসে থাকতে পারল না, চুপচাপ হয়ে দৌড়ে অয়নের কেবিন থেকে বেরিয়ে যায়। ঈশা চলে যেতে অয়ন নিজের জায়গায় বসে পড়ল। রেগে গেলে অয়নের মাথা ঠিকমতো কাজই করে না। অয়ন নিজেকে শান্ত করার চেষ্টা করছে। অদরা অয়নের দিকে তাকিয়ে এতক্ষণ নিশ্চুপ ছিল, তবে এখন আর সে নীরব থাকতে পারল না। অদরা অয়নকে উদ্দেশ্য করে বলল, স্যার আপনি ওকে থাপ্পড় কেন দিলেন? ও তো ভুল কিছু বলেনি। একটা অবিবাহিত পুরুষের রুমে একটা মেয়ে কোন সম্পর্ক ছাড়া কী কারণে থাকে? ওকে না হয় চুপ করালেন, তবে সমাজকে কি বলবেন? সেটা কতরা? আমার মাথা গরম আছে, একটা কথা তুমিও বলবে না। চুপ থাকো একটু। সকলকে জাড়ি দিয়ে চুপ করানো যায় না স্যার। আমি শুধু আপনার কাছে নয়, সকলের কাছে রক্ষিতা হয়ে গেছি। বিশ্বাস করুন স্যার, আমার অপরাধের সাজা এতটাই ভয়াবহ হবে আমার জানা ছিল না। ইচ্ছে করে এখন মরে যেতে। আত্মসম্মানকে বিসর্জন দিয়েছি অনেক আগেই, তবে এখন আর পারছি না নিতে। আমি ভীষণ হাঁপিয়ে উঠেছি। তোমায় আমি চুপ থাকতে বলেছি অদরা, প্লিজ চুপ হয়ে যাও। হুম, আজ আমি চুপ থাকবো না। আপনাকে আজ থেকে আমায় মুক্তি দিতে হবে। আর যদি আপনি আমায় মুক্তি না দেন, তবে আমি নিজেই মুক্তি নিয়ে নিব। মানে তুমি নিজেই মুক্তি নিবে মানে কি? মানেটা না বোঝার মতো অবুঝ আপনি নন। আমায় মুক্তি দিয়ে দিন প্লিজ। অদরার করুণ কণ্ঠে বলা কথাটা শুনে অয়ন একটা রহস্যজনক হাসির রেখা ঠোঁটের কোণে এঁকে বলতে লাগলো, মুক্তি তো বললেই দেওয়া যায় না। তোমায় আরও অনেক কষ্ট দেওয়ার বাকি আছে আমার। সেই সব দিয়ে নেই, তারপর মুক্তি পাবে। তার মানে আপনি এটাই চাইছেন আমি নিজেই কিছু করে ফেলি? চেষ্টা করে দেখতে পারো অদরা, সফল হলে তুমি বিজয়ী। অয়ন চৌধুরী কখনো হেরে যেতে শেখেনি। সারাদিন অফিস করে রাতে অদরাকে নিয়ে বাড়ি ফিরল অয়ন। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়ে খাবার খেয়ে শুয়ে পড়ল দুজন। অয়নের মনে ঈশাকে নিয়ে যদিও কোনো ফিলিংস নেই, তবে ঈশার বলা কথাগুলো যেন অয়নের কানে বেজে চলছে। অয়ন সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে ঘুমাতে চেষ্টা করলো। মাঝরাতে হঠাৎ করে অয়নের আচমকা ঘুম ভেঙে যায়। অয়ন নিজের চোখের পাতা মেলে বিছানার দিকে তাকাতেই চমকে যায়। 1 মিনিটের জন্য যেন অয়নের হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। নিজেকে যেন স্থির রাখা সম্ভব হচ্ছে না তার। অয়নের মনের মধ্যে অজানা এক ভয়ের উদয় হলো। অয়ন বিছানার দিকে তাকাতেই দেখতে পায় অধরা নেই। এত বড় অধরা কোথায় গেল? প্রশ্নটা অয়নের মাথায় চেপে বসেছে। অয়ন দ্রুত সোফা থেকে উঠে পড়ে বেলকনিতে ও ছাদে গিয়ে ভালো করে অধরাকে খুঁজল, তবে অধরাকে কোথাও পেল না। অধরাকে না দেখতে পেয়ে অয়নের মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে প্রায়। কি করবে বা কেমন করে অধরাকে ফিরে পাবে কিছুই বুঝতে পারছে না অয়ন। অয়ন নিজের রুমে ফিরে আসতে দেখতে পায় টেবিলের উপর একটা চিরকুট পড়ে আছে। অয়ন চিরকুটটা হাতে নিতেই দেখতে পায় অধরার হাতে লেখা চিরকুট এটা। অদরা অয়নকে উদ্দেশ্য করে লিখছে, অয়ন আমি তোমার জীবন থেকে অনেক আগেই হারিয়ে গেছি। আজ থেকে তোমার বাড়ি থেকেও বিদায় নিলাম। আমি চাই না আমার কারণে তোমার সুন্দর জীবনটা নষ্ট হোক। আমি তোমার সাথে প্রতারণা করিনি। পরিবারের কথা ভেবে তোমার পবিত্র ভালোবাসাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি। তুমি নিজের জায়গা থেকে বিচার করেছো বলে আমায় প্রতারক ভাবছ। ঈশা মেয়েটা তোমার জন্য পাগল। ঈশাকে ভালোবাসা দিও, ওর সাথে নতুন করে নিজের জীবন শুরু করো। একটা কথা বলতে চাই আমি, জানি আমার কথার কোনো মূল্য হয়তো তোমার কাছে এখন নেই, আর তাছাড়াই কথাটা বললেও কোনো লাভ নেই, তবুও বলছি আজও তোমায় ঠিক ততটাই ভালোবাসি যতটা আগে বাসতাম। ক্ষমা করে দিও তোমার রক্ষিতাকে, যে তোমার ঋণ পরিশোধও করতে পারল না। ভালো থেকো। অধরা চিঠিটা পড়ে অয়ন নির্চুপ হয়ে যায়। চিঠিটা বিছানার উপর ছিঁড়ে ফেলে দিয়ে অয়ন সোফার উপর বসে পড়ে। সে এক অনুভূতি আবারও তার মনকে নাড়া দিচ্ছে। নিজের খুব কাছের কিছু একটা হারিয়ে গেছে হয়তো। মায়া হয়তো একে বলে, প্রিয়জন দূরে চলে গেলে কলিজা মনে হয় সাথে করে ছিঁড়ে নিয়ে যায়। অয়ন নিজের মনকে শান্ত করতে পারছে না। ফ্রিজ থেকে ওয়াইন বের করে ডকডক করে গিলে খেলল। আজ আবারও সেই প্রিয়জন তাকে ফাঁকি দিয়ে চলে গেল। অয়ন সোফায় বসে এক হাত ভাঁজ করে নিজের মুখের উপর দিয়ে হেলান হয়ে বসে আছে। হঠাৎ করে অয়ন অনুভব করলো কোনো এক মেয়েলি হাত তার হাতের উপর পড়েছে। 1 মিনিটের জন্য অয়নের মনে হতে লাগলো এটা অধরার হাত নয় তো। অয়ন হকচকিয়ে দেখতে পায় ঈশাকে। ঈশাকে নিজের রুমে দেখে অয়নের মুখের উপর থেকে খুশির ঝলকটা উবে যায়। অয়ন ঈশাকে দেখে প্রশ্ন করে, আপনি আবার আমার বাড়িতে কেন? আপনাকে বলেছিলাম না আমার সামনে ভুল করেও আর আসবেন না? কথা কি কানে যায় না আপনার? আমি জানি স্যার আপনি আমার উপর অনেকটা রেগে আছেন, আর রেগে থাকাই স্বাভাবিক, কারণ আমি অনেক ভুল করে ফেলেছি। আমি এখানে আপনার সাথে কোনো ধরনের সিনক্রিয়েট করতে আসিনি। আমি ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? কী কারণে ক্ষমা চাইছেন সেটা তো আগে বলুন। ওই দিন অদরাকে আর আপনাকে নিয়ে নোংরা মন্তব্য করার কারণে ক্ষমা চাইতে এসেছি। আপনি আমায় ক্ষমা করে দিন। আপনারা নারীরা আসলে পারেন, এমন কিছু নেই।
দুম করে কাছে আসতেও পারেন, আবার কথা না ভেবে দূরে চলে যেতে পারেন। যাকে নিয়ে আপনি ওই মন্তব্যগুলো করেছেন সে মানুষটি আর এখানে নেই, চলে গেছে। ক্ষমা যদি চাওয়ার থাকে তার থেকে চেয়ে নেবেন। মানে? অতরা হঠাৎ করে আবার কোথায় চলে গেল? আপনি দেখেননি ও কোথায় গেছে? আর তাছাড়া যেতেই বা দিলেন কেন? দেখুন মিস, আপনার ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার মতো মুডে আমি নেই, দয়া করে আসতে পারেন। অয়ন ঈশাকে উদ্দেশ্য করে ধমকের সুরে কথাটা বলল। অয়নের ধমক খেয়ে ঈশা নিশ্চুপ হয়ে যায়। অয়নের মুড এখনও ভালো নেই। অয়নকে কিছু বলার থেকে না বলাই উত্তম। ঈশা অয়নের রুম থেকে বেরিয়ে যায়। অয়ন নিজের রুমের দরজা বন্ধ করে ওয়াইন পান করছে আর অদরার কথা ভাবছে। যে যেতে চায় তাকে আটকে রাখার ক্ষমতা কারো নেই। অয়ন হয়তো চেষ্টা করতে পারতো অদরার খোঁজার, তবে সেই চেষ্টা করা থেকে না করাই ভালো। অদরা তার থেকে পালিয়ে গেছে, ওকে খোঁজার চেষ্টা করাটা নিছক বোকামি। দেখতে দেখতে কেটে যায় একটি মাস ধরে অয়নের সাথে অতটার কোনো যোগাযোগ হয়নি। সময়ের সাথে বদলে গেছে অনেক কিছু। আগামীকাল অয়ন আর ঈশার বিয়ের তারিখ ঠিক হয়েছে। এই একটি মাস অয়নের উপর দিয়ে অনেক ঝড় গেছে। পরিবারকে সন্তুষ্ট করতে অয়ন বাধ্য হয় ঈশাকে বিয়ে করতে। অয়ন ঈশাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এই বিয়েটা হতে পারে না, তবে ঈশা তো অয়নের কোনো কথাই বোঝার চেষ্টা করছে না। হয়ে যায় অয়নকে তার ছাই। গায়ে হলুদ পর্ব শেষ হয়েছে। অয়ন নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছে। অয়ন ফোনটা হাতে নিয়ে দেখলো ঈশা কল করছে। অয়ন প্রথমবার কলটা পিক করলো না। ঈশা আবারও কল দিল। অয়ন মুখটা গম্ভীর করে কলটা পিক করতে অপর পাশ থেকে ঈশা অয়নকে উদ্দেশ্য করে বলল, কি করছেন এখন? এই তো ফ্রেশ হয়ে বসে আছি। কেন? না, আপনার সাথে আমার একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? আসলে আমি আপনাকে আপনি থেকে তুমি করে বলতে পারি কি? অয়ন ঈশার কথাটাই খানিকটা নিশ্চুপ হয়ে বলল, হ্যাঁ বলো, সমস্যা নেই। আই লাভ ইউ। আমার চাওয়া পাওয়া বলতে শুধুমাত্র তোমার ভালোবাসাটাই চাই। প্লিজ একটু ভালোবাসা আমায় দাও না। দেখো ঈশা, সবটা জানার পরেও যদি এমন বাহানা করো তবে আমার কিছু বলা থাকে না। তুমি খুব ভালো করেই জানো আমার হৃদয়ের সবটা জোরে কার বিচরণ, তবুও অযথা কথা বাড়িয়ে যাচ্ছ কেন? সত্যি অয়ন, অধরার মতো ভাগ্যবতী নারী হওয়ার লোভ আমি সামলাতে পারি না। বড্ড হিংস্র হয় ওকে নিয়ে। কি এমন করেছে তোমায়, যার কারণে এখনও তোমার মাঝে জায়গা করে আছে? এটাই ভালোবাসা, যা কোনো যুক্তি দিয়ে প্রকাশ করা যাবে না। হুম। রাতে আরও অনেক সময় ধরে কথা বলার পর অয়ন কলটা কেটে দিল। অয়নের পরিবার জানে অয়ন আর ঈশার বিয়ে হচ্ছে, তবে তারা এটা জানে না যে তাদের সন্তানের মনের মধ্যে এখনও অন্য কেউ বসে আছে। অয়ন বিছানায় শুয়ে পড়ে মাথার উপর গড়তে থাকা পাখার দিকে তাকিয়ে আছে। আজ কেন জানি অতরাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। বুকের মাঝে সৃষ্টি হয়ে আছে এক গভীর ক্ষত। এই ক্ষতটা কোনো অয়নকে জ্বালিয়ে ছাই করে দিচ্ছে। একটি ভার অতরাকে দেখতে পাওয়ার নেশায় অয়ন পাগল হয়ে আছে। সারা রাত অয়ন দুটি চোখের পাতা এক করতে পারেনি। 4 দিনের জন্য নতুন এক সম্পর্কের মায়ায় পড়বে সে। হয়তো একটু একটু করে অধরা জায়গাটা অন্য কেউ দখল করে নিবে। তবে সত্যি কি ভালোবাসার মানুষটির জায়গা কখনো কেউ দখল করতে পারে? ভোর হতে অয়ন বিছানা থেকে উঠে পড়ল। আজ তার অনেক কাজ। ফ্রেশ হতে হবে, রেডি হয়ে ঈশার বাড়ি যেতে হবে। বিয়ের অনুষ্ঠান ঈশার বাড়িতে আয়োজন করা হয়েছে। নতুন বরের সাজে অয়নকে দেখতে অসাধারণ লাগছে। আশেপাশে থাকা সবাই পছন্দ খুশি আজ। অবশেষে অয়নের বিয়ে হতে চলছে। অয়ন বরের আসনে বসার সাথেই হঠাৎ করে একজন লোক অয়নের দিকে ছুটে এগিয়ে এলো। লোকটি অয়নের কানের কাছে ফিসফিসিয়ে কিছু বলার পর অয়ন তাকে চলে যেতে বলল। অয়ন নিশ্চুপ হয়ে ঠায় বসে আছে। ওইদিকে ঈশাকে নববধূর রূপে বেশ সময় নিয়ে সাজানো হলো। ঈশা যদিও জানে না অয়নের থেকে ভালোবাসা সে পাবে কি পাবে না, তবে ঈশা অয়নের মনের মধ্যে জায়গা করে নিতে উঠে পড়ে লাগবে। ঈশার একতরফা ভালোবাসাকে 2 তরফা করেই ছাড়বে সে। ঈশাকে সাজিয়ে গুছিয়ে অয়নের সামনে নিয়ে আসা হলো। অয়ন মাথাটা নিচু করে বসে আছে। ঈশার দিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ঈশা অয়নের পাশে এসে বসল। ঈশা লক্ষ্য করলো তার হবু স্বামীর দৃষ্টি তার উপর পড়ছে না। ঈশা অনেক আশা করে এসেছে। সে ভেবেছে হয়তো তার স্বামী তার দিকে তাকিয়ে নিজে দৃষ্টি আর ফেরাতেই পারবে না, অথচ এমন কিছুই তার সাথে হলো না। ঈশারও মনটা খারাপ হয়ে যায়। ঈশা অয়নকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, কি হলো অয়ন, এমন করে মুখ গোমড়া করে রেখেছ কেন? কত লোক আছে এখানে, আজকের জন্য হলেও একটু মুখে হাসি রাখো প্লিজ। দেখো ঈশা, আমি কখনো হাসবো কখনো কাঁদবো, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমার পার্সোনাল কিছু নিয়ে তুমি কিছু না বললে আমি খুশি হব। হ্যাঁ, বলবো না, তবে শুধুমাত্র আজকের জন্য আমার কথাটা শোনো প্লিজ। মেজাজটা খারাপ আছে আমার, দয়া করে আর খারাপ করো না। দেখো, আবার এমন যেন না হয় যে বিয়েটাই মাঝপথে থেমে যায়। অয়নের কথাটা শুনে ঈশার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ঈশা আর কোনো শব্দ করল না। অয়নও নিজের মতো করে বসে আছে।
অধরার কথা মাথায় চেপে বসেছে তার। ভীষণ মনে পড়ছে অধরার কথা। মেয়েটি রাগ করে কোথায় চলে গেল? একটি বারও কি অয়নের কথা তার মনে পড়ছে না? একটুও কি আসতে পারে না অয়নের কাছে? অয়ন অধরার ভাবনায় মগ্ন হয়ে আছে। ওদিকে বিয়ের সময়ও এগিয়ে আসছে। এক্ষুনি অয়ন আর ঈশার বিয়ে পড়ানো হবে। কাজী সাহেব অয়নের পাশে বসে কিছু কথা বলল। তারপর অয়নকে রেজিস্ট্রি কাগজে সাইন করতে দিল। অয়ন সাইন করতে কলমটা হাতে নিতেই কেন জানি অয়নের হাত থরথর করে কাঁপতে লাগলো। অয়নের চোখের সামনে যেন এক আধার নেমে এসেছে। চোখের পাতার নিচে নোনা জল এসে বের করেছে। এখনই হয়তো পলক ফেললে টুপ করে পড়ে যাবে মাটিতে। অয়নের দিকে বিয়েতে আসা সকলেই তাকিয়ে আছে। সবার বেশ কৌতূহলী হয়ে আছে। বিয়ে করতে এসে কোনো পুরুষের চোখে কেন জল? এটা সত্যি একটু অবাক করার বিষয়। অয়ন প্যান্টটা সাইডে রেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকজনের দিকে তাকালো। অয়নের অশ্রুসিক্ত চলচল চোখ জোড়া ভীষণ ব্যাকুল হয়ে একটি পরিচিত মুখকেই খুঁজে চলছে। হ্যাঁ, অধরাকে খুঁজছে সে। অয়নকে থমকে যেতে দেখে ঈশা খানিকটা বারিক কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নাটক করতে এসেছো এখানে? সাইন করতে কি শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করেছ? বিয়ে যদি না করার হয় তবে এই নাটক করার কি আছে? ঈশার কথাটা শুনে অয়ন নিজের চোখ জোড়া বন্ধ করে নিল। আপন মনে অয়ন বিধাতার কাছে সাহায্য শক্তি প্রার্থনা করছে। শরীরে মনে হচ্ছে আগুন লেগে গেছে ঈশার কথায়। ঈশা কোনো কথাই অয়নের সহ্য হচ্ছে না। ঈশা অয়নের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। অয়ন সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে তাকাতে আসমকা দুম করে বসা থেকে পড়ে যায়। অয়ন দুম করে বিয়ের আসর থেকে পড়তে সবাই চমকে যায়। ঈশা অবাক হয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। অয়ন নিজের জায়গা থেকে দুম করে নেমে পড়ল। দৌড়ে সামনে থাকা লোকগুলোর মাঝ দিয়ে চলে যায় অয়ন। অয়ন কোথায় যাচ্ছে আর কেনই বা এমন করছে কেউ বুঝতে পারছে না। সবাই অয়নের দিকে দৃষ্টিপাত করে আছে। অয়ন দৌড়ে একদম সকলের পিছনে চলে আসে। ঈশার বাড়ি আসার পর থেকে অয়ন একটা জিনিসই লক্ষ্য করছে, এই সকলের পিছনে দাঁড়িয়ে থাকা লোকটা বেশ রহস্যজনকভাবে এখানে এদিক ওদিক লুকিয়ে চলছে। অয়ন সে রহস্যময় লোকটার কাছে এসে বলল, এই আপনি কে? আর মুখ ডেকে রেখেছেন কেন? আমি অনেক সময় ধরে আপনাকে লক্ষ্য করেছি। আপনি আমায় ফলো করছেন তাই না? মেয়েটি অয়নকে কিছু বলছে না। অয়নের দিক থেকে সরে যাওয়ার চেষ্টা করছে সে। অয়ন মেয়েটির পালিয়ে যাওয়ার চেষ্টা বুঝতে পেরে দুম করে মেয়েটির হাত ধরে ফেলল। এর মধ্যে অয়নের কাছে ঈশা ছুটে আসে। ঈশা অয়নের অন্য হাত ধরে নিচু স্বরে বলতে লাগলো, অয়ন তুমি ঠিক আছো? পাগল হয়ে যাওনি তো? এত মানুষের মাঝে তুমি এখানে এসে এই মেয়েটাকে ধরে রেখেছ? চলো আগে বিয়েটা হোক, তারপর দেখবো এই মেয়েকে। শাট আপ, আমি এক্ষুনি দেখবো এই মেয়েকে। এ মেয়ে মুখের উপর থেকে চাদরটা সরাও বলছি। অয়ন, কন্ট্রোল ইউর সেলফ। বিয়ে করা বাদ দিয়ে গোয়েন্দাগিরি করা মোটেও তোমার শ্যুট করছে না। চলো আমার সাথে। ঈশা কথাটা বলতে অয়নের হাত ধরে টানতে লাগলো। অয়ন কথার মানে ঈশা বুঝতে পারছে না। ঈশার এমন আচরণে অয়নের রাগ উঠে যাচ্ছে। অয়নের রেগে যাওয়া ঈশার হাত থেকে নিজের হাত এক ঝটকায় ছাড়িয়ে নিল। অয়ন নিজের হাত ছাড়িয়ে নিয়ে ঈশাকে উদ্দেশ্য করে বেশ শক্ত গলায় বলল, তোমার কি মাথায় কোনো সমস্যা আছে? বলছি না বিয়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এই মেয়ের মুখটা দেখা। কথা কি তোমার কানে যায় না? অয়ন, তুমি আমায় সকলের সামনে অপমান করছো, এই ছিল তবে তোমার মনে? শাট আপ, তোমার সাথে বাজে বিষয় নিয়ে তর্ক করার আমার কোনো সময় নেই। অয়ন কথাটা বলতে সামনে থাকা মেয়েটির মুখের উপর থেকে চাদরটা এক হ্যাঁচকা টানে খুলে ফেলল। মেয়েটার মুখের উপর থেকে চাদরটা সরে যেতে অয়ন চমকে উঠল। অয়ন দেখতে পেল অয়নের সামনে দাঁড়িয়ে আছে অধরা। অধরার চোখে নোনা জল। অয়ন অধরাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, অধরা তুমি এখানে? সরি স্যার, আপনার বিয়েতে আসাটা আমার উচিত হয়নি, তবে নিজের বেহায়ার নির্লজ্জ মনটাকে আটকাতে পারিনি। জীবনের শেষবারের জন্য আপনাকে দূর থেকে একটু খুশি দেখার জন্যই ছুটে এসেছি। অধরা কথাটা বলতেই কান্না করতে লাগলো। ঈশা অধরার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সে সময়ে এসে অধরা আবারও ঈশার থেকে অয়নকে কেড়ে নিতে চেষ্টা করছে। ঈশা নিজের রাগকে সামলাতে পারল না। দুম করে অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে অধরার চুলগুলো ধুম করে নিজের মুষ্টিবদ্ধ করে নেয় সে। অধরাকে উদ্দেশ্য করে তাতে দাঁত চেপে ঈশা বলতে লাগলো, তোর মতো নির্লজ্জ মেয়ে আমি আর দুটো দেখিনি। একবার এই ছেলের মন ভেঙে দিয়ে এখন আবার নাটক করতে এসেছিস? তোর না বিয়ে হয়ে গেছে? একটা অপবিত্র মেয়ে হয়ে বারবার অয়নের কাছে আসতে চাস কেন তুই? ঈশা, আমার লাগছে, আমাকে ছেড়ে দাও। আমি তোমাদের বিয়ে আটকাতে আসিনি, আমি একটু অয়নকে দেখতে এসেছি। প্লিজ আমাকে ছেড়ে দাও। দেখতে এসেছিস নাকি কি করতে এসেছিস সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তোকে তো আজ আমি। ঈশা রাগে গজগজ করতে করতে অধরার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিতেই হাত উপরে তুলল। অয়ন দুম করে এসে ঈশার হাত ধরে ফেলল।
ঈশার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ঈশাকে নিজের দিকে মুখোমুখি করে অয়ন সজোরে ঈশার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। ঈশার গালে থাপ্পড় পড়তে সকলে চমকে যায়। অয়ন রাগে গজগজ করতে করতে বলল, নির্লজ্জ অধরা নয়, বরং তুমি নিজে। বারবার বলার পরেও তুমি অধরা জায়গাটা দখল করতে চলে আসো। আমি অধরাকে ভালোবাসি, আর ওকে নিয়ে আমি সারা জীবন থাকতে চাই, তোমাকে নিয়ে নয়। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। ঈশা কথাটা শুনতে অয়নের দিকে দৌড়ে এসে অয়নের শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, ভালোবাসি বলে বারবার তোমার কাছে ছুটে এসেছি অয়ন, তুমি বুঝলে না আমার মনটা। এই প্রতারক রাস্তার মেয়েটা একবার তোমাকে ঠকিয়েছে, এখন আবারও এসেছে তোমাকে ঠকাতে। ওর ছলনায় বলে গিয়ে আবারও তুমি প্রতারিত হবে। কথাটা মিলিয়ে নিও মিস্টার অয়ন চৌধুরী। প্রতারণা করেনি অধরা, আমার থেকেও বেশি ওর পরিবারকে গুরুত্ব দিয়েছে ও, যার ফলাফল ও নিজের চোখে দেখেছে। অধরার একটা বিয়ে নয়, হাজারটা বিয়ে হয়ে গেলেও আমি ওকে ভালোবাসি, আর তাকেই আমার চাই। ঈশা কান্না করতে করতে অয়নের সামনে থেকে দৌড়ে চলে যায়। অয়ন অধরার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। অধরা কান্না করছে অয়নের সামনে দাঁড়িয়ে। ভুল সিদ্ধান্ত মানুষের দ্বারা হয়, কারণ মানুষ ভুল করে, তবে একবার। যদি মানুষ ভুল না করত তবে সে আর মানুষ থাকতো না। অধরাও ভুল করেছে, তার পরিণামে যথেষ্ট অবহেলা অপমান সহ্য করেছে সে। একটা মানুষের উপর প্রতিশোধ তখনই নেওয়া যায় যখন তাকে ঘৃণা করা হয়। ভালোবাসার ঘৃণার ঠাঁই নেই, ভালোবাসা ক্ষমা করতে শেখায়। অয়ন অধরার দিকে এগিয়ে আসলো কিছুটা। অধরা অয়নের চোখের দিকে তাকিয়ে দৌড়ে এসে নিজের মাথাটা অয়নের বুকের সাথে চেপে ধরল। অয়ন আলতো করে অধরাকে জড়িয়ে ধরতেই অধরা কান্না করে অয়নের পাঞ্জাবি ভিজাতে ব্যস্ত হয়ে উঠল। প্রিয়জনকে অন্যের হয়ে যেতে দেখতে কতটা কষ্ট লাগে সেটা আজ অধরা ভালোই বুঝতে পারছে। অয়ন অধরার কান্না থামানোর চেষ্টা করছে, তবে অধরা থামছে না। অয়ন অধরার কপালে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলতে লাগলো, এ পাগলি, ভালোবাসি তো, আর কান্না করে না। সারা জীবন আপনার পাশে থাকতে দিবেন তো স্যার? হুম, আমি আপনার পাশে থাকবো ম্যাম, তাও সবসময় একদম মৃত্যুর আগ অবধি। অয়ন অধরাকে জড়িয়ে নিল নিজের বাহু ডোরে। অধরার ভুলের মাসুল অবশেষে শেষ হলো। অনেক কষ্ট গিয়েছে মেয়েটার উপর দিয়ে। নিজের জায়গা থেকে বোঝার চেষ্টা করলে হয়তো বুঝতে পারবেন, ভালোবাসা এটা একটা নিছক শব্দ নয়, এটা এক অনুভূতির নাম, যেটা কখনো অস্বীকার করা যায় না। ভালোবাসায় হাজারটা বাধা আসবে, প্রিয়জনকে আপন করে পাওয়াটা কি এত সহজ নাকি? আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, প্রিয়জনকে আঁকড়ে ধরতে হবে। একটা কথা মনে রাখবেন, পরিবার আপনাকে সুখী দেখতে চায়। ভালোবাসার মানুষটি যদি হয় বিশ্বাসযোগ্য, তবে আপনি সুখী। সো পরিবারের জন্য প্রিয়জনকে হারিয়ে ফেলার নিছক বোকামি মাত্র। অয়ন অধরার জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালো থাকতে পারে। তো ভিউয়ার্স, গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।